শুরু হয়ে গেল আপনাদের সবার পছন্দের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। জীবনটা একটা ক্ষেত্র, সেই ক্ষেত্রটা কখনো সফল ক্ষেত্র হয়, কখনো কখনো কিছু সময়ের জন্য হয়তো একটু রণক্ষেত্র হয়, কিন্তু সেই ক্ষেত্রটাকে সুন্দরভাবে বয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা অনেকভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটা শান্তিপূর্ণ জাতি। আমাদের 1971 সালের মহান মুক্তিযোদ্ধার পরে আমরা কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ একটা শান্তিটাকে বজিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমরা সেই শান্তিটাকে বজায় নিয়ে রেখেছি। কখনো কখনো দেশে একটু গম্ভীর পরিস্থিতি হয়, কিন্তু আমরা আবার সেই শান্তিটাকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি। সেই শান্তিটাকে ফিরিয়ে নিয়ে জন্য কিছু কিছু অঙ্গীকার থাকে। আমরা জীবনের যে মোরালগুলো থাকে সেই মোরালগুলো নিয়েই অঙ্গীকার নিয়ে কিন্তু আমরা প্রতিশ্রুতিটাকে বজিয়ে রাখি। এরকম একটা বিষয় নিয়ে আজকে আমরা আড্ডা দিব। আমরা বরাবরের মতো সবসময় জানেন যে কিছু টপিক থাকে এবং সেই টপিক নিয়ে আমরা আড্ডা দিই। তো আজকেও তার ব্যতিক্রম কিছু না। আজকে আমরা আড্ডা দিব অঙ্গীকারের প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে। তবে আজকে একটু ব্যতিক্রম, কারণ আমরা জানি সারা দেশে আজকে ইন্টারনেটের কানেকশন নেই, তাই হয়তো আপনারা চাইলেও জুমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবেন না, কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে টেলিভিশন থেকে অবশ্যই আমাদের সাথে থাকতে পারেন এবং দেখতে পারেন। তাই আজকে আমার জন্য কিন্তু আরও একটু বেশি প্রেশার যে আমি যেন আপনাদের মনের সব কথাগুলো বের করে নিয়ে আসতে পারি, আপনাদের মনের কাছাকাছি গিয়ে আপনাদের মনে যেই কথাগুলো আছে, যেই প্রশ্নগুলো আছে, সেগুলো নিয়ে যেন আমরা এবং আমার সাথে বিশেষ যে দুজন অতিথি আছেন তাদের সাথে যেন আমরা সেইগুলো কথা নিয়ে বলতে পারি এবং আপনারা আপনাদের মনের প্রতিফলনটা আমাদের মধ্যে দিয়ে পান। এবং আমরা চাই যে আজকে শান্তিময় আমাদের যে দেশটা খুব সুন্দরভাবে শান্তিময় যেন থাকুক, সেই বার্তাটা যেন আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি। সেই নিয়ে আজকে আমরা সুন্দর একটা আড্ডা দিব। আমি সম্প্রীতি আছি আপনাদের সাথে নেক্সট 1.5 ঘন্টা, এবং আমাদের সাথে দুইজন চমৎকার অতিথি আছেন। তাদের সাথে কথা বলে তাদের আড্ডাগুলো শুনে, তাদের কথাগুলো শুনে আপনাদের অবশ্যই অনেক ভালো লাগবে। আমি পরিচয় করে দিচ্ছি আমাদের দুজন বিশেষ অতিথির সাথে। আমাদের সাথে আছেন মাহমুদা আপন, উনি একজন স্বত্বাধিকারী সিন কার্ড পিকচার্স এবং ডিস্ট্রিক্ট সেক্রেটারি ইনার হুইল ক্লাবের। আপন আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের এই আড্ডায় সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও একজন অতিথি আছেন, উনি হচ্ছেন ডক্টর লুৎফুন নাহার। উনি চর্ম, অ্যালার্জি ও লেজার বিশেষজ্ঞ নাহার স্কিন অ্যান্ড লেজার সেন্টারের, এবং উনি একজন আলোকন পাঠশালা, ওটার প্রতিষ্ঠাতা। নাহার আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগতম আমাদের আজকের এই লেডিস ক্লাবের আড্ডায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি, আমাদের এই আড্ডার একটা বিশেষত্ব হচ্ছে আমরা সবসময় লাইভে আসি, তো আমাদের জুমের একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকে, সেটা দিয়ে আমাদের অনেক অডিয়েন্সের আপুরাও তারা আমাদের আসলে ক্লাবের একটা মেম্বার, এবং আপুরা সবসময় জুমে জয়েন করে এবং তারা আমাদের সাথে একসাথে আমরা আড্ডা দিই, যেটা হয়তো আজকে আপনারা একটু মিস করবেন। কিন্তু আপনাদের দুজনকে আমি আসলে আজকে পেয়ে খুবই আনন্দিত। এরকম একটা সময় আমরা জানি যে বাইরে একটু অবরোধ চলছে এবং বাইরে থেকে আসা, দূর দূরান্ত থেকে আসাটাও বেশ মুশকিল, কিন্তু তার মধ্যেও আপনারা যে এসেছেন নিজের দায়বদ্ধতা থেকে, যে সবাই আমরা কিন্তু আসলে এই যে টেলিভিশনের সেট থেকেও কিন্তু আমরা আমাদের মনের কথাগুলো বলতে পারি সেই সমস্ত মায়ের কাছে, এবং আমরা যেভাবে যেখানে আছি সেখান থেকে যে আমরা একটু হলেও যদি মানে অনুপ্রাণিত করতে পারি মানুষদের সবাইকে, এটাই আমাদের জন্য আসলে পাওনা। তো সেই প্রতিশ্রুতি নিয়েই আজকে আমরা অঙ্গীকার নিয়ে, প্রতিশ্রুতিবদ্ধ নিয়ে আমরা কথা বলবো। আমি আপুর কাছে আগে যাবো। আপু, কি করা হচ্ছে ইনার হুইল ক্লাবে? আপনি ডিস্ট্রিক্ট সেক্রেটারি, বিশাল বড় পদ এবং বিশাল বড় দায়িত্ব পালন করে আসছেন, অনেক সমাজসেবা করছেন আমি জানি। আমাদেরকে যদি একটু সংক্ষেপে বলা হয়। ধন্যবাদ। আমি এবছরে আমাদের আসলে ইনার হুইল যে ডিস্ট্রিক্টটা, সেটার প্রতি বছরই বিভিন্ন পদে বদল হয়। ওই বদল হয়ে এবার আমি ডিস্ট্রিক্ট সেক্রেটারি হয়েছি। তো আমাদের মূল কাজটা হলো যে সমাজে যে মানে পিছিয়ে থাকা জনগোষ্ঠী আছে, বিশেষ করে মা এবং শিশু, এদেরকে আমরা সাহায্য করে থাকি নিজেদের অর্থায়নে। আমাদের এটা বাইরে থেকে কোনো রকমের সাপোর্ট আসে না, মানে আমরা পাই না, এটা আমরা নেই না। আমাদের নিজেদের অর্থ দিয়েই আমরা এদেরকে সাহায্য করি নানান রকম ভাবে। মানে
তাদেরকে দাঁড়াতে সাহায্য করা, ব্যবসায় সাহায্য করা, অসুখ বিসুখে যে কোনোভাবে, এবং একটা জনগোষ্ঠীকে সাহায্য করা। তো এটা আমি যে জন্য অনুপ্রাণিত হয়েছে এখানে আসবার জন্য, সেটা হলো যে আমার একার পক্ষে অনেক কিছুই সম্ভব না, কিন্তু আমরা অনেকজন মিলে অনেক কিছু করতে পারি। সেই থেকেই আমার এই সংগঠনে আসা। কতজন আপনাদের? আমাদের বাংলাদেশে এই ডিস্ট্রিক্ট আছে 3টা, 3 ভাগ আর কি। তো ওর মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট যেটা, সেটাতে প্রায় 1000-এর মতো সদস্য আছে পুরো বাংলাদেশে আর কি। বাংলাদেশকে ভাগ করে আমাদের যেটা আসছে সেখানে 1000 আছে। তো প্রতি ক্লাবে 50টা মতো, 52টা ক্লাব আছে। তো এক একটা ক্লাবে মিনিমাম 25 জন লোক মহিলারা থাকে। এটা একমাত্র মহিলা সংগঠন এবং আন্তর্জাতিক একটা মহিলা সংগঠন। তো আমি দেখেছি আপনাদের একটা বাৎসরিক কনফারেন্সও হয়, ইন্টারন্যাশনাল 3 বছর পর পর একটা কনফারেন্স হয় বাইরে। তো এবার ইনারভিলের 100 বছর পূর্তি হলো গত বছর। 100 বছর হয়ে গেল। হ্যাঁ, গত বছর 100 বছর। পুরোপুরি নিজের ফান্ডে আপনারা সমাজ সেবা করে আসছেন। পুরো আমাদের প্রায় 100টা দেশ, বাংলাদেশ সহ 100টা দেশ এটার অন্তর্ভুক্ত, এবং আমরা ইউনাইটেড নেশনের সাথে আমরা সংযুক্ত আছি। ওদের যে কাজগুলি আছে ওগুলির সাথে আমরা মিলে কাজ করি, এবং প্রতি বছর আমাদের কিন্তু ফুল টিমটা চেঞ্জ হয়। মানে কেউ আর একবারের বেশি থাকতে পারে না কোনো পদে, প্রতি বছর চেঞ্জ হয় এবং স্বতঃস্ফূর্তভাবেই বদল হয়। আপনারা নিজেরাই ওয়েলকাম করেন এবং অ্যাডভাইজার হয়ে কাজ করেন। ভোটের মাধ্যমে হয় এবং ইলেক্টেড সবাই। তো এটা আসলে কাজ করার মধ্যে একটা আনন্দ আছে। আর সবচেয়ে বড় কথা, এতগুলি মানুষ মিলে আমরা অনেক বড় বড় কাজ করি। যেমন গত বছর আমরা একটা আহসানিয়া মিশনে একটা ওয়ার্ড করেছি মেয়েদের জন্য, মেয়েদের জন্য মহিলা ওয়ার্ড। আহসানিয়া মিশন যে ক্যান্সার হাসপাতাল আছে, যে ওখানে একটা মহিলা ওয়ার্ড করেছি আমাদের নিজের অর্থায়নে। এবং প্রতি বছরই আমরা যে ছোট ছোট, সেখানে কি আপনারা ফ্রি চিকিৎসার ব্যবস্থা করছেন? ফ্রি চিকিৎসার ব্যবস্থা ওখানে তো কিছুটা যতটুকু সম্ভব আমাদের থ্রুতে যদি কেউ আসে সেটা হয়। এবং ওখানে যে অনেক, ওটা আহসানিয়া মিশন হাসপাতালটা তো পুরাই ডোনেশনে চলে। হ্যাঁ, বিভিন্ন অর্গানাইজেশনের ডোনেশন বা ব্যক্তিগত ডোনেশন। তো আমরা যেটা করেছি সেটা হলো যে ওদের অনেক মেশিন আছে, যে মানে বাচ্চাদের নতুন বাচ্চা হওয়ার পরে যে অনেক রকমের মেশিন লাগে, তারপরে নানান রকমের মেশিন, বেড, একটা হাসপাতালের একটা ইউনিট করতে তো অনেক কিছু লাগে। আমি গেছি ওই হসপিটালে। হ্যাঁ, তো ওই রকম ভাবে আমরা এরকম করে একটা ওয়ার্ড করেছি। এটা প্রথমে ছিল একটা করোনার সময় আমরা প্রথম করেছিলাম। তো তখন যখন নাকি করোনা শেষ হয়ে গেল, ওটার পরে ওই জায়গাটাকে তো কাজে লাগাতে হবে, তখন আমরা এটা মহিলা ওয়ার্ড করে দিলাম। এটাতে অনেক আনন্দ, কারণ অবশ্যই সমাজ সেবা করে যে আনন্দটা পাওয়া যায়, এটা হলো যে নিজের যে একটা স্যাটিসফ্যাকশন, যে আমি কিছু করলাম সমাজের জন্য। সমাজের একটা দায়বদ্ধতা তো অবশ্যই সবার থাকা উচিত, ঠিক না? আমি একা তো এটা পারতাম না। কত বছর ধরে করা হচ্ছে ইনারভিল ক্লাবে? আমি ইনারভিলে যুক্ত হয়েছি 10 বছর। 10 বছর, হ্যাঁ, অনেক কম, 100 বছরের তুলনায় তো অনেক কম। যদিও আমাদের বাংলাদেশে প্রায় 45 বছরের মতো হয়েছে। বাংলাদেশে 79-তে মনে হয় শুরু হয়েছিল, তো সেই তুলনায় কম। তারপরেও শুরু তো করেছি। আসলে অসাধারণ। আপনার সাথে কিন্তু আরো অনেক আপনার কাছ থেকে জানতে চাবো। আমি শুনেছি রিসেন্টলি আপনার একটা শর্ট ফিল্ম অর সামথিং যেটা ইন্টারন্যাশনালি গেছে, সেটা নিয়েও আমরা শুনবো। আমি একটু আগে আমাদের আরেকজন গেস্ট নাহার আপু আপনার কাছে যাব। আপনি একজন ডক্টর স্পেশালিস্ট, এবং আপনার বাসায় একটা প্রতিষ্ঠানও আছেন, আলোকোপন। তো আমি আগে আপনার যেই পেশাটা সেটা নিয়ে আমি জানতে চাচ্ছি, যে আপনার নিজস্ব একটা নাহার স্কিন অ্যান্ড লেজার সেন্টার আছে, সেটা নিয়ে আগে জানতে চাচ্ছি, যে কতদিন ধরে আপনার এই প্রতিষ্ঠান এবং কিভাবে আপনার শুরু থেকে আমরা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি 1981 সালে। যথেষ্ট সিনিয়র আমরা। 71-এ আমরা ক্লাস 10-এ পড়ি। তো 81-এ পাশ করার পরে তো আমি ইন্টার্নি করলাম। ট্রেনিং করার পরে আমার হাজব্যান্ডের সাথে আমরা জাপান গেলাম, ওখানে পিএইচডি করেছি ডার্মাটোলজিতে। তো আমার চর্মরোগটা একটু পছন্দ ছিল,
মানে আমি বেশি ব্যস্ত থাকতে চাইতাম না, যে সব সময় গাইনি করব বা ওইরকম ডাক্তারি সারা দিন রাত ওইটা লাইক করতাম। আর অন্য অন্য অনেক কাজের দিকে আগ্রহ ছিল, সেজন্য তো আমি চর্মরোগটা করার পরে বুঝলাম যে এটা খুবই একটা আরামের সাবজেক্ট। এখানে কোনো বেড থাকে না হসপিটালে তেমন একটা, এবং ইমার্জেন্সি থাকে না। তো আমি ওই জন্য এটা বেছে নিয়েছি, এবং আমি দেখেছি জাপানেও উন্নত দেশগুলোতে মহিলারাই বেশি ডার্মাটোলজিস্ট হয়। IENT গাইনি বেশি করে না, ওরা মেডিসিন সার্জারি এগুলো করে না, কারণ সংসারে সময় দেওয়া, বাচ্চাকে সময় দেওয়া এগুলোকে খুব গুরুত্ব দেয়। তো আমি যখন আসলাম তখন সৌভাগ্যবশত আমি দেখলাম যে বাংলাদেশে কোনো মহিলা বিশেষজ্ঞ ছিল না তখন চর্মরোগে। কোন সালে কথা বলছেন? 89 হ্যাঁ 89 এবং আমি প্রথম, এটা আমি আপনারাও গর্ব করবেন যে প্রথম মহিলা চর্মরোগ বিশেষজ্ঞ, প্রথম বিশেষজ্ঞ হয়ে যাই। এবং সেই হিসাবে সারা বাংলাদেশের মহিলাদেরকে আমি যতটুকু আমার সামর্থ্য কুলিয়েছে, আমার মেধায় কুলিয়েছে, আমি সেবা দেওয়ার চেষ্টা করেছি। এবং দূর দূরান্ত থেকে মহিলারা আসতো, যেমন আমার সারা দেশে একদম বিরাট একটা নেটওয়ার্কের মতো ছিল, এখনও আছে আলহামদুলিল্লাহ। এখন আমি কম প্র্যাকটিস করি, একটু সমাজসেবা বেশি করি। যেমন রাজশাহী, খুলনা থেকে, চিটাগং, কক্সবাজার থেকে, রিমোট এরিয়ার থেকে, বরগুনা, বরিশাল সব জায়গার থেকে আসতো, যে আগে হাজবেন্ড গিয়ে প্রেসক্রিপশন নিয়ে আসতো বলে বলে ডাক্তারকে, কখনো দেখায়নি কি হয়েছে, কারণ ম্যাক্সিমাম ডক্টরই পুরুষ ডক্টর ছিল, এই কারণে কিভাবে দেখাবে, মানে এক্সপোজ হতে চাইতো না। অনেক জায়গায় আছে যেটা দেখাবে না সে, তো এটা একটা বিশাল প্রবলেম ছিল। আমি কিন্তু ভেবেছি, এত কিছু ভাবিনি হওয়ার আগে, তারপর দেখলাম যে আমাকে যথেষ্ট রুগীরা খুঁজে খুঁজে বের করছে। তারপর আমি তখন, জাপানের সিস্টেম হলো কি যে নিজের নামে কোনো সেন্টার বা কিছু করে, তো আমার লুৎফুন নাহারের সাথে আমি নাহার ডার্মাটোলজি প্রথমে ছিল, পরে নাহার স্কিন সেন্টার করলাম। তারপর লেজার শিখে আসার পরে নাহার স্কিন অ্যান্ড লেজার সেন্টার নাম দিলাম। এটা 89 শুরু করেছি। এবং এই ধরনের কোনো স্কিন সেন্টার কোনো নাম ছিল, মানে কারো নামে দেওয়া এই ধরনের ছিল না। আমার দেওয়ার পরেই অনেকে নাম টাম দিয়ে আজকাল শুরু করেছে। তো যাই হোক, সেই হিসেবে মানে মোটামুটি একটা রুগীরাই খুঁজে খুঁজে বের করতো কোথায় মহিলা আছে। গ্রিন সুপার মার্কেটে আমি প্রথম চেম্বার করি, তো ওখানে বসি অনেক দিন। পরে ওই জায়গাটা আবার ওয়ান ওয়ে হয়ে যায়, রাস্তায় খুব জ্যাম হয়ে যায়, মানুষ যেতে চাইতো না। পরে ইবনে সিনায় বসেছি প্রায় 10 বছর, জাপান বাংলাদেশে বসেছি। লাস্ট আমি সেন্ট্রাল হসপিটালে ছিলাম, সেন্ট্রাল হসপিটালেও প্রায় 8 বছর ছিলাম। তো কোভিডের সময় বন্ধ থাকলো, পরে কোভিডের আমি বাসায়ও কিছু কিছু রুগী দেখতাম, আমার নিকেতনে আমার বাড়ি। পরে কোভিডের সময় আমার দোতলায় চেম্বার ওখানে খালি ছিল অনেক দিন ধরে। তখন আমার একটু বাচ্চাদের পড়াশোনায় দিলে আগ্রহ ছিল, যে ছুটা বুয়ারা দেখি বাচ্চা ফেলে ফেলে চলে আসে, সারাদিন বাইরে থাকে, বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি তখন ভাবলাম যে দোতলায় আমি একটু স্কুল করে ফেলি, ভেবে চিনতে আলোকন পাঠশালা নাম দিলাম। মানে আমি একটু আলোকিত মানুষ গড়তে চাই। তো সেই হিসাবে ক্লাস, মানে 0 ক্লাসই ধরতে গেলে সরাসরি থেকে শিখি। এখন প্রায় 4 পর্যন্ত বাচ্চা, 30 জন বাচ্চা আছে আমার। এবং আপনি খুঁজে খুঁজে এই বাচ্চাগুলোকে, আমরা ওই যে অ্যাডভার্টাইজমেন্ট করেছি 7 তলা বস্তিতে, তাদের কাছ থেকে কোনো পয়সা না, টোটালি ফ্রি। এবং সেখানে তাদের ড্রেস আছে, ইউনিফর্ম আছে, লাল জামা বললেই সবাই চেনে নিকেতনে যে লাল জামার স্কুল কোনটা, লাল শার্ট লাল জামা পরে। তারপর দেখি টিফিন দেওয়া, বইপত্র দেওয়া, ব্যাকপ্যাক দেওয়া, জুতো দেওয়া, সব আমরা করি। আমার কিছু বন্ধু বান্ধব আমার সাথে আছে, আমার কিছু ক্লোজ ফ্রেন্ডস আছে। আর এটার পিছনে আরেকটা ঘটনাও আছে, যে জন্য আমি এটা বেশি করেছি। আমাদের একটা ট্রাস্ট আছে আসলে। আমার বড় ছেলে রিদওয়ান রহমান, ও IBA থেকে গ্র্যাজুয়েশন করেছে এবং স্কলাস্টিকের থেকে ও লেভেল এ লেভেলে সবই ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়েছে। তো আনফর্চুনেটলি ওই ছেলে 13 সালে আল্লাহ নিয়ে গেছে। তো ওর জন্য আমাদের রিদওয়ান রহমান একটা মেমোরিয়াল ট্রাস্ট আছে। তো ওখানে আমরা সব টাকা পয়সা দিই, আমাদের ফ্রেন্ডসরাও দেয়, আত্মীয় স্বজনরাও দেয়, আমাদের ভালোই অ্যামাউন্ট আছে। ওখান থেকে আমরা বিভিন্ন জায়গায় খরচ করি, বিভিন্ন বাচ্চা পড়াই। যেমন ঢাকা মেডিকেলে আমার 4 জন স্টুডেন্ট আছে, তারপরে চুয়েটে আছে, কুয়েটে আছে, এরকম করে বিভিন্ন জায়গায় স্টুডেন্টদেরকে আমরা স্পন্সর করি আর কি ব্যক্তিগতভাবে। আর হলো আমি রিদওয়ান রহমান টেকনিক্যাল ইনস্টিটিউট বানিয়েছি আমার ছেলের জন্য। ওটা আমার গোপীবাগে আমার বাবার বাড়িতে একটা 5 তলা বাড়ি ছিল আমার, ওই বাড়িটা আঞ্জুমান মুফিদুল ইসলামকে দিয়ে দিয়েছি। ওরা আঞ্জুমান রিদওয়ান রহমান টেকনিক্যাল ইনস্টিটিউট বানিয়েছে। ওখানে 228 জন বাচ্চা পড়ে আমার। তো ওখানে আলাদা আলাদা ট্রেড পড়ে, কারিগরি শিক্ষা আর কি। মানে একটা যেমন টেইলারিং শিখছে, কেউ কম্পিউটিং শিখছে, ইলেকট্রিক রেফ্রিজারেশন শিখছে, ড্রাইভিং শিখছে, এরকম আর কি। খুব সুন্দর একটা প্রতিষ্ঠান। ওখানে গোপীবাগে গেলেই ওটা দেখা যায়, বললেই হয়ে যায় যে রিদওয়ান রহমান টেকনিক্যাল ইনস্টিটিউট বললে। কখনো যদি ওর দিকে যান দেখবেন খুব সুন্দর করে ওরা শেখায়। এবং আমরা এখন সাপোর্ট করি, কিন্তু আঞ্জুমানই চালায় জিনিসটা, কিন্তু আমরা চেষ্টা করি যতটা সম্ভব। আর বিভিন্ন ওদের প্রোগ্রামে যাই, অ্যাটেন্ড করি, বাচ্চাদের সাথে কথা বলি, দেখা করি।
তো এই জন্য আমার কাছে মনে হয় যারা আজকে বাচ্চা হারিয়েছে কয়েকদিনের ভিতরে, তারা এইভাবে আমার মতো করে মনটাকে শক্ত করে ওকে বাঁচিয়ে রাখতে হবে অন্যভাবে। এখন তো আর এখন তো আর ফিরে পাওয়া যাবে না। আমি কাল 2 দিন ঘুমাতে পারিনি, আমার এত কষ্ট হয়ে যায়, কারণ আমার এরকম একটা স্মৃতি আমার আছে। 13 সাল হয়ে গেল, 11 বছর হয়ে গেছে, কিন্তু মনে হয় কালকের কথা। এবং ওই ছেলে আমার জাপানে হয়েছিল, অত্যন্ত সুন্দর, অত্যন্ত হ্যান্ডসাম, তেমন ব্রিলিয়ান্ট এবং সব দিক দিয়ে এক নম্বর ছিল। তো সেরকম ছেলে অনেক গেছে। আমি কয়েকজন বাচ্চার ছবি দেখলাম, খুবই কষ্ট পেয়েছি। এবং ওই মাদেরকে বলবো যে আপনারা ভেঙে পড়বেন না, এটা আল্লাহর হুকুম, এটা এরকমভাবেই তাদের মৃত্যু ছিল, এটা বিশ্বাস করতে হবে আমাদেরকে অ্যাজ এ মুসলিম, এবং চেষ্টা করতে হবে ওকে কীভাবে বাঁচিয়ে রাখা যায় ওইভাবে করতে হবে। আপনার কাছ থেকে আমি সব সময় কিন্তু আমার ছেলেকে সব সময় বাঁচিয়ে রাখছি, এবং আরো জানবো। জি ইনশাআল্লাহ। অসাধারণ নাহার আপু, আমরা মানে আমাদের কেবল সবে শুরু হলো, অনেক কিছু জানবো, অনেক কিছু। দর্শক, আমাদের আসলে একটা ছোট্ট বিরতির সময় এসেছে। চমৎকার 2 জন অতিথি আজকে আমি পেয়েছি, এরকম একটা সময় আমি খুবই সৌভাগ্যবান এবং আমার খুবই ভালো লাগছে ওনাদের সাথে আড্ডা শুরু হলো। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। এবং একটা সুখবর, হ্যাঁ, ইন্টারনেট নাই কিন্তু আমাদের ফোন নাম্বার আছে। আপনারা যদি চান আমাদের ফোন নাম্বার দিয়েও কিন্তু আমাদের সাথে সংযুক্ত হতে পারেন, আপনাদের মতামতগুলো আমাদেরকে পৌঁছে দিতে পারেন এবং আমরা সেটা নিয়েও কিন্তু আড্ডা দিব। আমরা সবসময় আপনাদের সাথে আরও বেশি কাছাকাছি থাকতে চাই। একটা ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরছি, কোথাও যাবেন না। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা এবং চমৎকার 2 জন অতিথি আছেন আমাদের সাথে। আপনারা জুমে তো আজকে জয়েন করতে পারছেন না, কিন্তু আমাদের ফোন নাম্বার আছে, আপনারা চাইলে আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরাও আপনাদের মনের কথাগুলো নিয়েই কথা বলবো। আমাদের 2 জন অতিথি আছেন, আমি একটু আপন আপার কাছে যাব। আপন আপু, আপনার জীবনটা একটা সিনেমার মতোই আসলে, যেভাবে করে আপনি আপনার 2 জন সন্তানকে বড় করেছেন, এবং শুধু বড় করা না, তাদেরকে যেভাবে তারা এখন বাংলাদেশে প্রতিষ্ঠিত। আমি একটু বলে দেই, আপন আপুর 2 জন সন্তান, 2 জন ছেলে, কীর্তি এবং নিধি, তারা 2 জনই মিউজিক ইন্ডাস্ট্রিতে প্রসিদ্ধ। মানে এখনকার যত বড় বড় সিনেমা আমরা দেখছি, রিসেন্টলি বের হলো শাকিব খানের মনে হয় তুফানেরও মিউজিক কম্পোজার ডিরেক্টর ছিল হচ্ছে আরাফাত নিধি। তো তার মা আপনি, এবং আপনার একটা শর্ট ফিল্মও মুক্তি পেয়েছে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে। আমাদেরকে সেগুলো নিয়ে যদি একটু বলবেন। আসলে মানে আমার যেটা তুমি বললে আর কি, আমি তুমিই বলছি অবশ্যই, প্লিজ। সেটা হলো যে মানে আসলেই জীবনটা, আসলেই প্রত্যেকটা মানুষের জীবন থেকেই তো সিনেমা হয়। তো আমার খুব মানে বেশ অনেক বছর আগে আমার হাজব্যান্ড মারা গিয়েছে। তো তখন তো আমার বাচ্চাগুলি অনেক ছোট, এবং ওরা তখন থেকেই ওদের ভিতরে, বিশেষ করে কীর্তি, ও তখন একেবারেই A-level পড়ছে, তখন ওর ভিতরে একটা হলো যে আমাদের কিছু করতে হবে। তো ওর ছোটোর থেকেই একটা ইচ্ছে ছিল যে ও মিউজিক নিয়ে পড়ালেখা করবে, সাউন্ড ইঞ্জিনিয়ার হবে, এটা ওর একদম ছোটবেলা থেকেই শখ ছিল। তো যেইটা আর কি ওর ভিতরে মাথায় ঢুকে গেছে, ওটাই ও করবে। আপনি কখনো বাধা দেননি যে না মিউজিকে যাওয়া যাবে না, আগে পড়াশোনা? কারণ হলো এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেটা হলো যে আমি নিজে ছোটবেলা থেকে অনেক বছর, 11 বছর গান শিখেছি। হ্যাঁ, তো আমার গান করতে ভাল লাগতো, এবং আমার বাবাও ছিলেন আর্টিস্ট, এবং আমাদের ফ্যামিলি পুরাই কিন্তু ওই রকমই আর কি। হ্যাঁ, তো আমরা দেখেছি বাবাকে ওরকম সিনেমা আর্ট ডিরেক্টর ছিলেন উনি। তো যার জন্য ওগুলি দেখে তো আমার কাছে এটা নতুন কিছু মনে হয়নি, ঠিক আছে, ও এটা করতে চাচ্ছে, করুক। তো ওই যে আমার ভাইরা গান করতো, তো ওই যে যার জন্য মানে পুরা মানে সাংস্কৃতিক একটা আবহাওয়াতেই ওরা হয়েছে, যার জন্য ওর ভিতরে সাউন্ড ইঞ্জিনিয়ার ব্যাপারটা এসছে। তো যার থেকেই ও ছোট থেকে ওরকম একটা নিয়ে বড় হচ্ছে। কীর্তি চলে গেল বাইরে পড়তে, এর মধ্যে কি নিধি যে কোনোদিন মানে গান গাইবে এটা আসলে আমার মাথায় কোনোদিনই আসেনি। ও খুব ভালো তবলা বাজাতো ছোটবেলা থেকে। তো আমাদের বাসায় গানের পরিবেশ ছিল, ও তবলা বাজাতো ছোট থেকে। তো ও যখন চলে গেল, ওদের ভিতরে ভিতরে কি মানে ভিতরে সবারই একটাই যে আমরা একটা কিছু করব। তো ওই থেকেই নিধি যখন শুরু মানে ইন্ডাস্ট্রিতে ঢুকে গেল কাজ নিয়ে, তখন এয়ারটেলের প্রথম অ্যালবাম হলো, প্রথম অ্যালবাম
ওখানে ওর কাজ হলো, তো ওইভাবে চলতে লাগলো। যাই হোক, এইভাবে শুরু হলো। ওরা ওটা নিয়েই করতে চাচ্ছে, আমিও চাইলাম ঠিক আছে। ওরা যখন ছোট, তো ওরা আমার ছত্রছায়ায় ওইভাবে, ওটাকে তো একটা ইসে করতে হবে, তোমাকে কি বলে, একটা শেপে আনতে হবে। শেপে আনতে গেলে ওদেরকে আপনি মানে আপনার হাজবেন্ড যখন মারা যান, ওরা কত বছর ছিল এবং তখন আপনি কি করতেন? আমার নিধি যখন মাত্র 14 বছর বয়স হয়েছে, মাত্র 14, মানে 13 গিয়ে 14তে পড়েছে। আর কীর্তি তো ও লেভেল, এ লেভেল। তখন আপনি টিচার ছিলেন? না, আমি কি টিচার ছিলাম না। আমি মানে আমি কিছুই করতাম না, টোটালি হাউসওয়াইফ। তাদেরকে এত সুন্দর করে আমি একসময় মানে স্কুলে পড়িয়েছি, কিন্তু ওরা বড় হয়েছে, ওদেরকে দেখাশোনা, এজন্য আমি কিছুই করতে পারিনি কাজ। কারণ হলো ওদেরকে তো দেখাশোনা করতে হতো। তো ওর বাবা অনেক ব্যস্ত থাকতো, যার জন্য আমাকে ওদেরকে দেখতে হতো। যাই হোক, ওরা তো বড় হতে লাগলো ওইভাবে যে ওরা কিছু করবে। তো একদিন তো নিধি এসে বললো যে আমি এরকম কাজ করছি, আম্মু তুমি এই বিজ্ঞাপনটা না, এইখানে না জিঙ্গেলটা না আমি করেছি। আমি কখন করলে তুমি? যে বলে যে হ্যাঁ, আমি টেবিলে বসে বসে কম্পিউটারে করেছি। তা আমি তো অবাক হয়ে গেলাম। যাই হোক, তখন দেখলাম যে ও শুধু দৌড়ে বেড়ায়, এদিকে যায় ওদিকে যায়। তখন আমার তো ভয়, কারণ কীর্তি চলে গেছে বাইরে আর নিধি বাসায়। হ্যাঁ, নিধি ছোট, ও কোথায় যাচ্ছে, আর আমার একটা ভয় কাজ করছে, কারণ এই এত ছোট একটা বাচ্চা কোথায় কোথায় যাবে। হ্যাঁ, তার চেয়ে তখন আমি বললাম যে ঠিক আছে, তুমি আমার বাসাতেই স্টুডিও করে দিচ্ছি, তুমি বাসাতেই কাজ করো। তো করে দিলাম। সেই উৎসাহকে আরো বেশি যে তুমি কত টাকা লাগবে তোমাকে আমি করে দিচ্ছি। করে দিলাম। আমার কথা, আমার ছেলে আমার কাছে থাক, দূরে যাওয়ার দরকার নেই। ওইভাবেও অনেক দিন কাজ করেছে। তারপরে কীর্তি পড়াশোনা করে ফিরে আসলো। তারপরে ওরা মানে একদম ভাবে দুইজন কাজ করতে লাগলো। তো ওই থেকেই শুরু হলো। তো ওর মধ্যে থেকে এই যে তুমি যেটা বললে যে শর্ট ফিল্মের কথা, তো আমি যে কোনো দিন, আমি তো আমার ইচ্ছা ছিল আমি গান গাইবো, কিন্তু গান গাওয়া হয় নাই, যে এটা ফ্যামিলির অনেক কিছু কারণে হয় না যেটা। কিন্তু এই কারণেই ওরা যে গানটা পছন্দ করতো, যার জন্য আমি কোনোদিনই ওদের না করিনি। যে মানে নিজের যে একটা, হ্যাঁ, ওরা গাচ্ছে যখন গান। তো যেটাই হলো যে এভাবে চলতে লাগলো। ওরা ওদের কাজ করে যাচ্ছে। এর মধ্যে অনেকের সাথেই আমার বাসায় একটা আড্ডাই ছিল বলতে গেলে। ওদের সব বন্ধু বান্ধবরা আসতো, যেত, এরকম করে করে। তো মানে যে কোনো সময় মানে আড্ডাই হতো, সোজা কথা। এইভাবে তো এক সময় দেখা গেল যে আমিও নাটকে করলাম। আমাকে ওরা বললো না আন্টি আপনি পারবেন। তো আমি সাহস করে, খুব সুন্দর করেন, মানে করেছেন, গেলাম, নাটক করলাম। এই করতে করতে তো চলে গেল অনেকগুলি দিন। তো লাস্টের দিকে শেষে একদিন আমি এই ফিল্ম যেটা, সেটা হলো যে আমাকে নিধি একদিন বললো যে আম্মু আমি একটা গল্প লিখেছি তোমাকে নিয়ে, তুমি অ্যাক্টিং করবে ওটাতে। আমি বলছি কি এটা? বলে এই তো তুমি যা করো তাই। আমি আচ্ছা ঠিক আছে। তারপর তো একদিনেই একটা শুটিং হলো। তারপরে একদিন এসে বলছে যে আম্মু আমি এইটা না ইসে পাঠিয়েছি, কি বলে, বিভিন্ন ফেস্টিভ্যালে পাঠিয়েছি। তো ওখান থেকে হঠাৎ একদিন এসে বললো গোয়াতে এটা ইসে হচ্ছে, আমি আর তুমি যাব। তো গেলাম। খুবই অন্যরকম ওই অনুভূতি, আসলে বোঝানোর মতো না, যে আমার একটা ফিল্ম এতগুলি মানুষের সামনে দেখছে, প্লাস ওইটা হলো আমার ছেলে করেছে। এখানে তো একটা অন্য রকমের অনুভূতি কাজ করে। আপনাকে নিয়ে করেছে, আপনার জীবন থেকে করেছে। মানে এটা আসলে মা হিসেবে এটা শ্রেষ্ঠ পাওনা মনে হয়। অন্যরকম ব্যাপার, সেটাই। অনেকগুলি দেশে গিয়েছে, ভালো লাগে অবশ্যই। আমি এমন কিছুই না, তারপরেও আমাকে ওরা নিয়ে গেছে ওই জায়গাটায়। অসাধারণ, অসাধারণ, খুব 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 সুন্দর। নাহার আপু, আমাদের আসলে আমরা যেহেতু অঙ্গীকারে প্রতিশ্রুতিবদ্ধ, আজকে সেটা নিয়েও বলছি। তো সন্তানদেরকে একটা কিছু মোরাল দিয়ে কিন্তু মারা বড় করেন, হ্যাঁ। তো ওই মোরালগুলো সবসময় যে সন্তানরা খুব বেশি মেনেও চলতে পারে তা না, অনেক সময় কিছু অন্যায় করেও বসে, অথবা পারিপার্শ্বিকতা অন্যায়ও ছেকে বসে। তো সেক্ষেত্রে কিভাবে করে ছেলে মেয়েদেরকে কি নীতিতে বড় করেছেন, যে ন্যায় অন্যায় বুঝতে শিখেতে, যখন তারা ইউনিভার্সিটিতে গেছে কিভাবে ফ্রেন্ডশিপ করবে, সব কিছুতে কীভাবে সাড়া দিবে, তো সেক্ষেত্রে কিভাবে ওই পথে চলাটা শিখিয়েছিলেন ছেলে মেয়েদের ক্ষেত্রে? আসলে এই কাজটা খুবই কঠিন। মানে বাচ্চাদেরকে ঠিক করে মানুষ করা, এক এক বাচ্চা আমার 3জন বাচ্চা ছিল, এক এক বাচ্চা এক এক রকম হয় আসলে।
এবং কেউ খুব কথা শোনে, আরেকজন একটু আবার একটু থাকে এরকম। কিন্তু ওদেরকে আসলে বাড়িতে একটা সিস্টেমে রাখতে হয় যে আমার বাড়ির এইরকম একটা বাড়ির একটা অলিখিত একটা আইন আছে যে এরকম টাইম মতো পড়তে হবে, টাইম মতো খেতে হবে। আমাদের আবার নিজে নিজে খাওয়া, নিজে নিজে পড়া জাপান থেকে ওরা ছোটোবেলার থেকে শিখেছে। একদম 1 বছর বয়স থেকেই ডে কেয়ারে ছিল, জুতা পরা জামা পরা সবই পারতো। অন্যরা অবাক হয়ে যেত যে কিভাবে ইলিশ মাছের কাঁটা বেছে খায়। তো আমি যখন ফেরত আসি তখন আমার ছেলে 1 বছর 10 মাস সেই ইলিশ মাছের কাঁটা বাচ্ছে, একা একাই টেবিলে বসে খাচ্ছে। তো দাদি নানি সব দাঁড়ায় আছে, এটা কি জাপান পাইছো নাকি, গলায় কাটা বিঁধে যাবে? আমি বলছি কিছু হবে না, ওর কাটা বেছাটা বড় কথা না, ওর ট্রেইনড আপ আছে, কোনটাকে কি করতে হবে সেটাও জানে। কারণ ও জন্মের থেকে ডে কেয়ারে ছিল 3 মান্থস থেকে। তাহলে সেই মানুষ তো পুরোপুরি জাপানি, ও তো জানে যে যেই কাজটা সেভাবেই করতে হবে। তো ও কাটা বেছে খাচ্ছে, কাটা রাখবে, একদম সুন্দর করে খাবে, গলায় কাটা টাটা কিছুই বিঁধবে না। ও কোনোদিন ইলিশ মাছের কাটা বাছেও নাই জাপানে, জানেও না, কিন্তু এরকমই ট্রেনিং হ্যাঁ কোনটাকে কিভাবে করতে হয় বাস। আবার কেউ যে ধরে ধরে কাটা বাছবে সেটা খাবে না, কারণ ওরা তো হাত দিয়ে ঘাটা পছন্দ করে না, চামচ দিয়ে খায়। এবং সে ডে কেয়ারে এরকম দেখেছে যে নিজেরটা নিজেই করতে হয়। তো প্রথম যখন আমি ডে কেয়ারে দেই তখন আমি তো বাঙালি মা, আমি তো আর বুঝতাম না, বাস বাসায় মানে উইকেন্ডে খাইয়ে দিতাম। তখন স্কুলে গিয়ে বসে থাকে, মানে টিচার খাইয়ে দিবে, তখন আমাকে বলে তুমি কি বাসায় খাইয়ে দাও? আমি বলছি হ্যাঁ, ঝামেলা তো, নোংরা টোংরা করে ফেলে খাইয়ে দিল। না না খাইয়ে দিবা না, তুমি পেপার বিছিয়ে দিবা, মাটিতে বসে খাবে, পড়ুক, ও নিজে শিখবে। মানে জাপানিজরা না সব কিছু মানে নিজে করো, নিজে হাতে করো, কোনো কিছুই কোনো আমরা যে হসপিটালে কাজ করতাম কোনো ক্লিনার নাই, কিছু নাই, ক্লিনও নিজে করতে হবে, চা বানাতে হবে নিজে, ল্যাবে কাজ করতে হবে নিজে, এভরিথিং নিজে করতে হবে। মানে আমাকে শিখিয়ে দিবে, দেখিয়ে দিবে, কিন্তু করে দিবে না, কেউ কোনো কিছু করে দিবে না। আমি একটা যন্ত্র ইউজ করতে পারছি না, আমাকে দেখিয়ে দিবে টেকনিশিয়ান বা আমার বস দেখলে, আমার গাইড দেখিয়ে দিবে, কিন্তু করে দিবে না। প্রতিদিন বলবে তোমাকে কিন্তু শিখিয়ে দিচ্ছি। প্রথম যখন কম্পিউটার দিয়ে আমি তো ভয় পেয়ে গেছি, আমি দেখিই নেই কীভাবে কম্পিউটার চালাবো, আমাকে সব সেভ করতে হবে। আস্তে আস্তে শিখিয়ে গেলাম, লিখে রাখতাম কোনটার পরে কোনটা ওপেন করতে হবে, কী করতে হবে, ঝামেলা হলে কি হবে, না তোমাকে না বলেছি এরকম করতে হবে, আমি আবার লিখে রাখতাম। তো এই ধরনের হচ্ছে ওদের ট্রেনিং। মানে আমি বারবার ওকে ডাকবো না, ও তো কাজে আছে, মানে সব কিছুই নিজে করতে হবে। তো ওই ছেলে স্কুলে থেকে বাস আমি যখন দেখলাম না, বাসায়ও খাইয়ে দিই না, নিজেই খায়, স্কুলে দেখি নিজে নিজে সব খাচ্ছে, জামা পরছে, আবার যার যার ড্রয়ারে জিনিসগুলো গুছিয়ে রাখছে। তো আমরা এসেই একদম ওরকম সিস্টেম বাংলাদেশেও চালিয়েছি। 5 বছর ছিলাম, এসে চালিয়েছি কি যে নিজের কাজ নিজে করতে হবে, মানে সব নিজের কাপড়টা রাখা, নিজে খাওয়া, পড়তে বসো। আমি কোনোদিন বলি না যে পড়তে বসো, এখন পড়তে হবে বা এখন কোচিংয়ে যেতে হবে, স্কুলে যেতে হবে, টাইম মতো উঠে যাচ্ছে, অভ্যাসের দাস। আসলে ট্রেন আমি সবসময় রুগীদেরকে বলি যে একদমই খাইয়ে দিবেন না, একদমই পড়ো করবেন না, নিজের পড়া নিজে পড়বে। আপনি যদি বলেন পড়ো, ও ভাবে কি এটা বলে আমার গরজ, আসলে তো ওর গরজেও পড়তে হবে, ওর গরজেও খেতে হবে, খিদে লাগবেও খাবে, এখন না খেলে কতক্ষণ পরে খাবে। কিন্তু আমাদের প্যারেন্টসরা হয় কি খুব অ্যাংশাস হয়ে যায়, মানে খেলো না রে, আজকে না সারাদিন খায়নি, কিছু হবে না, কালকে খাবে, তাতে অসুবিধা কি, আমি এরকম করে বুঝাই। তো বেশিরভাগই শুনতে চায় না, যারা শোনে তারা পরে বলে না খুব ভালো ট্রেনিং দিয়েছেন। তো এটা হচ্ছে কি যে বাড়িতে ওরকম করে কিছু মানে পয়েন্টস রাখতে হবে যে এরকম করে চলতে হয়। মানে ফরচুনেট, যেমন মোটামুটি বাচ্চারা ভালো ছিল, মেয়েও বুয়েট থেকে পাশ করেছে, ছেলে আইবিএ থেকে করেছে, আরেকজন ছেলে MBA করেছে, মানে সবাই মোটামুটি স্টুডেন্টও ভালো ছিল। আর বেশি মানে ঠেলাঠেলি করতে হয় ওদের পিছনে, নিজেরাই করে। আমরা দুজনেই ব্যস্ত থাকতাম। সকালে আমরা হাসপাতালে চলে যেতাম, যাওয়ার সময় স্কুলে নামিয়ে দিতাম, আবার দুপুরে তুলে আনতাম, আবার বিকালে চেম্বারে চলে যেতাম। 5টা থেকে 8টা যেটা পড়ার টাইম, আস্তে আস্তে আমাদের 9টা বাজতো। আমরা দুইজনই একই জায়গায়, আমার হাজব্যান্ড পেডিয়াট্রিশিয়ান, একই জায়গায় প্র্যাকটিস করতাম। তো আসলে বাড়িতে বুয়া ছাড়া দেখার কেউ ছিল না, কিন্তু ওই যে ওরা নিজের মতোই সব কিছু করতো। হ্যাঁ, ওরা কিন্তু নিজের মতোই করতো, যে পড়াচ্ছি বা আমি এসে হোমওয়ার্কটা চেক করলাম, হয়তো ডায়েরিতে সই দিলাম, আর কিছু না, কিন্তু আর কিছু প্রবলেম আছে কিনা জিজ্ঞেস করলাম, কিন্তু ওরকম করে ধরে ধরে পড়ানো এগুলা করিনি। একদম A লেভেল পর্যন্তই ওরা চাইতো কি নিজে পড়া, মানে বেশি টিচার দিয়ে পড়ানো এগুলো লাইক করতো না। এই জন্য স্মুথলি গেছে। তবে সব অনেক সময় ঝামেলাও হয় অনেক বাচ্চা নিয়ে, মানে ডিফিকাল্ট হবে। হ্যাঁ, ডিফিকাল্ট। তো অঙ্গীকারের কথাটা বলবো কি, আমি সবসময় মনে করি যে প্রতিশ্রুতি বা অঙ্গীকার এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। এবং আমাদের যে পবিত্র কোরআনেও বারবার অঙ্গীকার, যে তোমাদেরকে অঙ্গীকারের বিষয়ে প্রশ্ন করা হবে, এটা আমি কোরআনের অর্থ পড়ি এবং আমি দেখেছি যে কয়েক জায়গায় বলেছে, যেমন সূরা আল মুমিনুনে বলেছে যে তোমরা তোমাদের অঙ্গীকার এবং প্রতিশ্রুতি রক্ষা করো। এটা হলো যে মুমিনদের পরিচয়। মুমিনরা তখনই সফলকাম হবে যখন তারা প্রতিশ্রুতি রাখতে পারবে। প্রতিশ্রুতি তোমাকে এই সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হবে। এবং দেখা গেছে যে সালাত এবং জাকাতের পরে
প্রতিজ্ঞার কথা বলা হয়েছে যে তুমি যদি প্রতিশ্রুতি দেওয়ার দরকার নেই, যদি দিয়ে থাকো সেটা রাখতে হবে, এবং খুবই এটা ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এটাকে গুরুত্ব দিই না, আমরা কথা দিয়ে ফেলি এবং রাখি না, এবং কথা দেওয়া যাবে না। এবং আরেকটা জায়গায় বলেছে সূরা মায়দাতে বলেছে যে 89 নম্বর আয়াত, যে তোমরা যদি প্রতিশ্রুতি দিয়ে সেটা রাখতে না পারো, মানে কত গুরুত্ব দেওয়া হয়েছে কোরআনে যে এটার কাফারা দিতে হবে। ডেঞ্জারাস, মানে আমি যেমন নামাজ পড়তে পারছি না, রোজা থাকতে পারছি না, কাফারা দিতে হবে, প্রতিশ্রুতির জন্য কাফারা দিতে হবে। কিরকম কাফারা? 10 জনকে মানে প্রতিশ্রুতি যদি ভঙ্গ হয়ে যায় আমার বাই চান্স, মানে কথাও আমাকে একটা আমানত, কেউ একটা কথা বলেছে আমি বাই চান্স বলে ফেলেছি, এটাও কিন্তু খুবই খারাপ কথা। একটা আমানত যদি আমাকে বলারই দরকার নাই, যদি আমি মনে করি যে আমি রাখতে পারবো, তাহলে তার কথাটা আমি আমানত হিসাবে রাখবো। যদি ভুলে বলেও ফেলি, আমাকে কাফারা দিতে হবে। এত ডেঞ্জারাস, মানে সেভাবে রাখা উচিত। আসলে আপু, আমরা ফেরত আসছি, একটা ছোট্ট বিরতির সময় এসেছে। খুব সুন্দর করে আপনি আসলে আমাদের যে টপিকটা প্রতিশ্রুতির কথা বলছেন, এটা একটা গভীর জিনিস এবং সেটার গভীরত্বটা নিয়ে আসলে খুব সুন্দর করে বলছেন। দর্শক, আড্ডা চলছে আমাদের দুজন অসাধারণ আপুদের সাথে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন সমগ্র জ্ঞানী দুইজন। এখনই ফিরছি একটা ছোট্ট বিরতি থেকে। দর্শক, চলছে আমাদের নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। আমাদের দুজন অতিথি আছেন, আপন আপা এবং নাহার আপু। তাদের সাথে আড্ডা চলছে। আপনারাও আমাদের সাথে জয়েন করতে পারেন। আপনাদের মনোভাব আমাদেরকে মোবাইল ফোনের মাধ্যমে আসলে পাঠাতে পারে, যেহেতু আজকে আমাদের জুম নেই। আমি কথা বলছি আপন আপুর সাথে। আপন আপু, আপনার দুজন ছেলে এবং একজন মেয়ে আছেন, তাদেরকে বড় করেছেন। তো যখন তারা আরও ছোট ছিল, মানে 16 to 21 or 23 এই সময়টাতে ছিল, তো ওই সময় দেখা যায় যে এমনিতেই তারা, মানে ইয়াং জেনারেশনে দেখা যায় যে এমনিতেই একটু মাথা গরম থাকে, কিংবা শর্ট টেম্পার বলি, ধৈর্যটা কম থাকে। তো তাদেরকে কি আরেকটু ধৈর্যশীল করার জন্য মানে কি মতবাদ দিতেন, কিংবা আপনার কি মনে হয় যে ইয়াং জেনারেশনের এখনকার জন্য আরেকটু ধৈর্যশীল কি হওয়া দরকার? কিভাবে তাদেরকে আরেকটু শান্ত, কিংবা অবশ্যই লক্ষ্য উদ্ধারের জন্য সবসময় তাদেরকে অবশ্যই অকপট থাকতে হবে, ধৈর্যশীলটাও একটা গুণ। তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে প্রত্যেকটা মানুষেরই ধৈর্যশীল হতে হবে যে কোনো কাজ, মানে ওটাকে হাসিল করার জন্য, যে কোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য ধৈর্যটা খুবই দরকার। তা আমি যেটা করেছি আমার ছেলে মেয়েদের সাথে, সেটা হলো যে ওদেরকে বুঝিয়েছি, ওদেরকে সব কিছুতেই মাথা গরম, আসলে তিনজনই তো আর একরকম ছিল না, কেউ একটু মাথা গরম তো ছিলই, হয়তো রেগে যেত চট করে। তো ওটাকে বোঝানো হয়েছে, যে বুঝিয়েছি যে এরকম করলে আসলে কোনো কিছু সুন্দর করে হয় না, তোমাকে কেউ ভালো বলবে না। প্রত্যেকটা বাচ্চা কিন্তু চায় যে আমাকে সবাই ভালো বলুক, কেউ কিন্তু চায় না যে আমাকে কেউ খারাপ বলুক। আর আমার ওই যে 16 to মানে 23 ওই টাইমটাতে আসলে ওরা কিন্তু সবাই মোটামুটি একটা টাইমে, মানে 16 ওই টাইমটাতে ওরা একা, আমি একলা গার্জিয়ান ছিলাম, একা গার্জিয়ান, মানে একলা সিঙ্গেল প্যারেন্টস ছিলাম। তো ওই টাইমটা তো আমার জন্য খুবই কঠিন ছিল। আমি একটা কথাই সবসময় ওদেরকে বলতাম, দেখো তুমি যদি ভালো মানুষ হও, ভালো কাজ করো, সবাই তোমার অনেক ভালো বলবে, সবাই সুন্দর বলবে, কিন্তু খারাপ কিছু বললে সবচেয়ে যেটা করবে সেটা হলো তোমার মাকে খারাপ বলবে, বলবে যে আমি মানুষ করতে পারিনি। এখন তোমরা চিন্তা করে দেখো, তোমরা কি ভালো কিছু করবে না খারাপ কিছু করবে? তো ওরা তো মাকে ভালোবাসে, ওরা কখনোই চাইতো না যে, ওরা ভাবতো যে বাবা মাকে খারাপ বলবে, এটা তো আসলেই খুব কঠিন একটা জিনিস। কোনো বাচ্চাই কিন্তু চায় না যে বাবা মাকে কেউ খারাপ বলুক। বাবা মাও যেমন চায় না যে তার বাচ্চাটাকে হাজার খারাপ হলেও কেউ তার সামনে খারাপ বলুক, সেরকম বাবা মাও কে খারাপ বলুক এটা বাচ্চারা কিন্তু কোনোদিন চাবে না। তো আমার যেটা মনে হয় যে একটা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে সবচেয়ে প্রথম যে দায়িত্বটা বাবা মার, নিজেকে অনেস্ট থাকা। নিজে যদি আমি সৎ থাকি, আমি সৎ পরামর্শ বাচ্চাকে দিতে পারবো, ভালো থাকার কথা বলতে পারবো। আমি ডিসঅনেস্ট হয়ে আমি বাচ্চাকে হাজার কথা বললে ও তো শুনবে না, কারণ ও চোখের সামনে দেখতে পাবে যে আমি কি করছি। তা আমাকে ভালো থাকতে হবে আগে। আমি যদি ঠিক থাকি তাহলে বাচ্চারাও ঠিক থাকবে।
এটা সুন্দর কথা বলেছে। কারণ অবশ্যই আমি অন্যায় করে বাচ্চাকে সৎ পথে চলতে বলবো, সেটা কোনোদিন শুনবে না বাচ্চা। অবশ্যই। নাহার আপুর কাছে যাব, সেম ভাবেই আমি জিজ্ঞেস করব যে আমাদের এখনকার যে জেনারেশন, কারেন্ট সিচুয়েশন, হ্যাঁ, তো ইয়াং জেনারেশন, হ্যাঁ, অনেক সময় হয় যে অনেক সময় অনেক কিছুতে সংঘর্ষ হয় কিংবা হ্যাঁ মানে মতের অমিল হয়, কিন্তু শান্তিপূর্ণভাবেও তো অনেক কিছু করা যেতে পারে ধৈর্যটা যদি ধরা যায়। সেক্ষেত্রে আপনি কি বলবেন যে সবসময় কি সংঘর্ষই সলিউশন, নাকি ধৈর্য ধরে শান্তিপূর্ণভাবেও তো অনেক কিছু করা যেতে পারে? না, আসলে তো ধৈর্য ধরতেই হবে, এবং সংঘর্ষ তো আমরা কখনোই কেউই কাম্য না যে আমরা সবসময় চাইবো যে কথাবার্তা আলাপ আলোচনার মাধ্যমেই সব কিছু সমাধান করা উচিত। আর আসলে বাচ্চাদের সমস্যা হচ্ছে কি যে টিনেজ, যেটা টিনেজারদের, আমি একটা আর্টিকেলও লিখেছিলাম যে টিনেজদের সমস্যাটা ওদের বয়সের যে চেঞ্জ একটা আসে, ওই জন্য ওদের হরমোনাল কিছু চেঞ্জ হয় ওদের বডিতে, এবং ওই সব কারণে ওদের যে একরোখা ভাব এগুলা কিন্তু বানিয়ে বানিয়ে করে না, এটা বডির ভিতরে কিছু পরিবর্তন আসে। যেমন কি কারো গোপ গজাচ্ছে, মেয়েরা একটু বড় হচ্ছে, একদম সে এই কথাগুলো সবার সাথে শেয়ারও করতে পারে না। আমাদের সোসাইটিটা তো এখন অনেকটা রক্ষণশীল, এটা একটা অসুবিধা যে সব কিছু প্যারেন্টসদের সাথে বা আত্মীয়র সাথে বলা যায় না, এটা একটু ফ্রি হলেই ভালো। এই জন্য প্যারেন্টসরা ফ্রি হওয়া উচিত। এবং টিনেজদের দিকে যেমন 13 থেকে 18 পর্যন্ত খুবই একটা কঠিন সময়, এবং বাচ্চার জন্য এটা খুবই কঠিন সময়। সেই জন্য ওকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করতে হবে, এবং যাতে আমাকেই বন্ধু মনে করে, বাড়িটাকেই সে মেইন টার্গেট ঠিক রাখে। বাড়িতে যদি সে কথা বলতে না পারে বা তাকে বেশি মূল্যায়ন করা না হয়, তার রাগ অভিমান সব কিছুরই মূল্যায়ন প্যারেন্টসকে, ভাই বোনকে সবাই মিলেই করতে হবে। এবং দেখা যাচ্ছে সে বাইরে গিয়ে বন্ধু বান্ধব অন্যদের সাথে সেটা শেয়ার করছে, যে কোনো সমস্যা সে আরেকজনের সাথে বলছে এবং অন্য ইন্টারফিয়ার করছে, বুদ্ধি দিচ্ছে উল্টো পুল্টাও, এটাতে কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে। যদি আমি বাড়িতে সেটা হ্যান্ডেল করতে পারি, বাড়িতে সে সবচেয়ে মানে এর চেয়ে ভালো বন্ধু আর কেউ নাই মা বাবার চাইতে, এটা হওয়া উচিত আর কি আমার মতে। তখন দেখা যাবে সে বাবা মা যেভাবে গাইড করছে সেটাই হয়। কিন্তু এখন আমাদের দেখা যায় সবাই খুব ব্যস্ত, প্যারেন্টসরাও অতিরিক্ত ব্যস্ত। এখন আমি দেখি যে যারা কর্পোরেট জব করে বা ব্যাংকার বা যে ধরনের বিজনেস করে, তারা এত বেশি বিজি যে তারা একদমই বাচ্চাকে সময় দিতে পারছে না। আমি অনেক পেশেন্টদের মধ্যে এটা দেখি এবং সারাক্ষণই বলি যে এটা খুবই খারাপ হচ্ছে। ওরা ভাবছে কি বাচ্চাকে আমি খুব ভালো জিনিস, খেলনা কিনে দিচ্ছি, কাপড় কিনে দিচ্ছি, দামি স্কুলে পড়াচ্ছি, এটাই আমার ডিউটি শেষ, তা কিন্তু না। বাচ্চাকে কোয়ালিটি টাইম দিতে হবে, এবং বাচ্চাকে ওইটাই বেশি দরকার। বাচ্চা অনেক দামি একটা গাড়িও চাইনি বা বিশাল জায়গা জমি ফ্ল্যাটও দরকার নাই ওর, ও নিজে পারলে করবে, না করলে না করবে। কিন্তু আমি যদি সৎভাবে তাকে সুন্দর করে মানুষ করার চেষ্টা করি, বাচ্চাকে ভালো কথা শিখাই। একটা মিনিট, একজন দর্শক আমাদের সাথে ফোনে জয়েন করেছে, উনি একটু কথা বলতে চাচ্ছেন। জি, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাবিনা বলছি। আপনাদের নেক্সাস টেলিভিশনের এই প্রোগ্রামটা যখনই সময় পাই তখনই দেখি এবং খুবই ভালো লাগে। আমি নিজেও এখানে এসেছিলাম গত বছর সেপ্টেম্বর মাসের 15 তারিখে। তো সন্তানকে যা শেখাবেন, তা আজকে যা দেখছি অনেকটাই আমার সাথে রিলেটেড একটা সাবজেক্টের মনে হচ্ছে আমার। তো আপনাদের অতিথি যারা আছেন তাদেরকে আমার সালাম দিবেন। তাদের কথাগুলো এত মানে অন্তত এত, বিশেষ করে ডাক্তার আপনার কথা খুবই ভালো লেগেছে যে উনি কত মহান, কত সুন্দর করে উনার স্মৃতিকে ধারণ করেছেন, সন্তানদেরকে মানুষ করেছেন, এবং যিনি চলে গেছেন তার জন্য উনি একটা হসপিটালকে একটা বাড়ি দিয়ে দিয়েছেন। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমরা তো চাই আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হোক। সন্তান মানুষ করাটা খুব ডিফিকাল্ট, তবে আমার ক্ষেত্রেও মনে হয় যে সন্তানকে যখন আমরা বড় করি তখন তাদের ভিতরে কিছু বোধ যদি আমরা দিয়ে দিতে পারি, যেমন সত্য কথা বলা, বাবা মাকে শ্রদ্ধা করা বা তাদের নিজেদেরকে সম্মানিত করে গড়ে তোলা, এই বিষয়গুলো কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার হয়ে দাঁড়ায় পরবর্তীতে তাদের জীবনে। অবশ্যই। তো আপনাদের প্রোগ্রামটা আমি দেখছি, ভালো থাকবেন সবাই,
সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে এভাবে করে যুক্ত হওয়ার জন্য। আমি জানি আজকে ইন্টারনেট নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, তারপরও আপনি দেখছেন এবং আপনার মনের কাছাকাছি যে আমরা যেতে পেরেছি এটাতে আমরা অনেক আনন্দিত। দর্শক, এভাবে করে কিন্তু আপনারা মোবাইল ফোন দিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের মনের কথাগুলো আমাদের সাথে শেয়ার করবেন। দুজন অসাধারণ অতিথি আছেন, তাদের জীবন থেকে নেওয়া গল্পগুলো যে আমরা শুনছি এটাও কিছুটা হলেও আপনাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে। তারা দুজন তারাও কিন্তু তাদের অনেক মানে স্বজন হারিয়েছেন এবং তারা তাদের স্ব জায়গায় কিভাবে করে এমনভাবে সমাজ সেবা এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। থামা যাবে না, যে যেখানে আছে সেখান থেকে কিন্তু এগিয়ে যেতে হবে সমাজের জন্য, নিজের জন্য। তার একটা ছোট্ট বিরতিতে যাব, দর্শক কোথাও যাবেন না, এক্ষুনি ফিরছি, আমাদের অতিথিদের সাথে আবার আড্ডা দিচ্ছি, সাথেই থাকুন। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। চমৎকার দুজন অতিথির সাথে আড্ডা দিচ্ছি এবং আপনারা আমাদের সাথে আপনাদের মতামত, আপনাদের মনের কথাগুলো মোবাইল ফোনের মাধ্যমে আমাদেরকে ফোন দিতে পারেন। আমি আপুর কাছে একটু জিজ্ঞেস করবো, নাহার আপুর কাছ থেকে যেরকম শুনছিলাম যে এই যে ইয়াং জেনারেশন 16 থেকে 23 বছর, হ্যাঁ, ওই সময়টা তাদের এমনিতেই একটু শর্ট টেম্পার দেখা যায় থাকে, তো তাদের সাথে অনেক বেশি ইন্টারাকশন রাখতে হয় এবং আমি জানি আপনার ছেলেদের সাথে আপনার অন্যরকমই একটা কানেকশন আছে। হ্যাঁ, তো এই জিনিসটা অন্য মায়েদের ক্ষেত্রে আপনি কি বলবেন? যেরকম এমন অনেক মা আছে হয়তো মনে করছে যে বাচ্চা বাসায় তো আছে, ইউনিভার্সিটি যাচ্ছে, ঠিক সময় যাচ্ছে আসছে, খেলাধুলা করছে, পড়াশোনা খাওয়া দাওয়া করছে, সব ঠিক আছে, কিন্তু হয়তো কথা হয় না, দিনের পর দিন হয়তো সন্তানের সাথে ওভাবে করে কথা হয় না। তো এই যে ইউনিভার্সিটিতে যখন যায় অনেক ধরনের অসঙ্গতিপূর্ণ কাজেও কিন্তু তারা লিপ্ত হয়ে যায়। তো কথা বলাটা খুব ইম্পর্টেন্ট। এখন যদি গ্যাপ হয়ে যায়, আবার কিভাবে করে মারা তাদের এই সন্তানদের সাথে আইস ব্রেকটা করে আস্তে আস্তে আবার কমিউনিকেশনটা বাড়াতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে বাবা মা তো, আমি মনে করি বাবা মাই সবচেয়ে কাছের বন্ধু হওয়া উচিত ছেলে মেয়েদের জন্য। কারণ আসলে তো একটা ফ্যামিলিতে বাবা মা ভাই বোন এরাই কিন্তু একসাথে। বাইরের যতই বন্ধু থাকুক, যেই থাকুক, ওই একটা কথা আছে আমরা ছোট থেকে শুনে এসেছি যে মা চেয়ে মাসির দরদ বেশি হয়, কিন্তু মা তো মাই হয়, ঠিক না? তো সেই রকম যে মাকে কিন্তু, মা বাবাকে যে বন্ধু হতে হবে, শাসন করতে হবে, সব কিছুই মা বাবা থাকতে হবে। তো এটা থাকলে হবে কি, যে বাচ্চাটার যে একটু চেঞ্জ হচ্ছে এটা কিন্তু প্রথমেই ধরা পড়বে মার কাছে। যে আমার ছেলেদেরও এরকম হয়েছে একটা টাইমে, কারণ ওরা তো প্রথমেই বলতে চায় না অনেক কিছু, ঠিক না? যে কিন্তু ওটা কিন্তু মার কাছে ধরা পড়ে বা বাবার কাছে ধরা পড়ে যে ও কেন এরকম করছে, কেন আমরা যখন বসছি সবাই ও কেন আসছে না। মানে এই যে প্রশ্ন করতে হবে যে ওরকম করলে হবে না যে আচ্ছা ঠিক আছে থাক, আচ্ছা ঠিক আছে থাক না, আমরা যখন ফ্যামিলি একসাথে বসবো, একসাথে কোনো কিছু করব, ওকে বারবার বলতে হবে যে তুমি এখানে আসো, আমাদের কাছে আসো। কারণ আমি যদি একবার দূরে সরিয়ে দিই, ও কিন্তু নিজের থেকে সরে যাবে। কারণ ওই বয়সটা এমন যে ও কিন্তু নিজেকে আর কারো সামনে তুলে ধরতে পারবে না। কারণ ওর ভিতরে যদি একটা খারাপ কিছু, ও নিজে কিন্তু বুঝতে পারে যে আমি এই জিনিসটা ঠিক করছি না, অন্যায় করছি, এটা আম্মুকে বললে আম্মু রাগ করতে পারে বা বাবাকে বললে বাবা শুনলে রাগ করতে পারে। তো ওর ভিতরে যদি ওই জিনিসটা এসে যায়, তখন কিন্তু নিজেকে লুকাতে চাবে সবসময়। এই যে লুকানোর জিনিসটা ওকে, ওই সময়টা ওকে দেওয়া যাবে না, ওকে টেনে আনতে হবে যে না তুমি আসো, কি হয়েছে তোমার, বা ওকে আলাদা করে, সবার সামনে না, আলাদা করে ওর সাথে কথা বলতে হবে যে কি হয়েছে বলো, তোমার কি সমস্যা, এরকম হতেই পারে, মানে এমন ভাবে বলতে হবে যে এরকম আমিও করেছি। কারণ আমি যদি বলি যে না, ওকে ভয় করে বকা দেই, মারি, তাহলে কিন্তু ও আরোই দূরে সরে যাবে। এবং এটাই হয় সাধারণত। বাচ্চারা 2-3টা বাচ্চা থাকলে দেখা যায় যে বা মারা যেই বাচ্চাটা বেশি কথা শুনে তাকে বেশি আদর করে, যে কথা শুনে না তাকে একটু সরিয়ে দেয়। এটা কিন্তু ঠিক না। যে কথা শুনে না তাকেই আরো কাছে আনতে হবে, কারণ ওকে তো কাছে রাখতে হবে। আমি যদি সরিয়ে দিই তাহলে অন্য মানুষ তো আরোই দূরে সরিয়ে দিবে, ঠিক না? এটা খুব দরকার। বাবা মা মানে মায়ের ভূমিকা তো অনেক বেশি দরকার। আর আমি দেখেছি যেটা আমার ফ্যামিলিতে যেটা হয়েছে, যে আমরা দুইজনই বাচ্চাদের যথেষ্ট আদর করতাম, কিন্তু শাসনটা কিন্তু আমি করতাম।
মায়ের শাসনটা দরকার, কারণ মা বাড়িতে থাকে, বাবা তো সবসময় বাড়িতে থাকে না, বাবা আদরটাই দরকার। কারণ বাবা যেহেতু দূরে থাকে, বাবাকে ভয় পেলে না বাবার কাছ থেকে দূরে সরে যায় বাচ্চারা। বাবা থাকবে বন্ধু, একদম খুব বন্ধু, মা বন্ধু থাকবে, কিন্তু মাকে একটু ভয়ও পাইতে হবে, কারণ মা সারাক্ষণ বাড়িতে থাকে। মায়ের কিন্তু অনেক বড় কাজ, যারা কাজ করে, বাইরে কাজ করে, তাদেরকেও একটা সময় দিতে হবে, অবশ্যই সময় দিতে হবে। মানে যে কোনো ভালোবাসার সম্পর্কে আমি যদি সময় না দেই, সময়টা কিন্তু একটা বড় জিনিস, ওই সম্পর্ক থাকবে না, ওই সম্পর্কটা থাকবে না। সেটা বাবা মাই হোক, ছেলে মেয়েই হোক, বা স্বামী স্ত্রী হোক, আমাকে টাইম দিতে হবে, একটা টাইম তাকে দিতেই হবে যে আমি তোমার জন্য, এই সময়টুকু যদি আমি না দেই। আসলে অসাধারণ। নাহার আপু এক্ষেত্রে কি বলবেন? সেম প্রশ্নই করব, যে হয় না অনেক সময়, ওটাই বললাম যে একটা গ্যাপ অনেক সময় দেখা যায়, স্পেশালি এখন আমাদের ঢাকা শহরে আমি বলবো যে এত ইউনিভার্সিটি, গভর্নমেন্ট, প্রাইভেট ইউনিভার্সিটি অ্যান্ড জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও যে কলেজগুলো আছে, আপনি দেখবেন ওখানে কিন্তু 70% স্টুডেন্টই আমি বলবো ঢাকার বাইরে থেকে এসে তারা পড়ছে। তো তারা কিন্তু মা বাবার সাথে থাকছে না, এখানে একা থাকছে। তো তাদের ক্ষেত্রে মায়েদের সাথে কতক্ষণই বা ফোনে কমিউনিকেশন হচ্ছে, কতখানি তাদের লাইফে কি হচ্ছে শেয়ার করছে, মারা কিন্তু অনেক কিছু থেকেই অবহিত। তো সেক্ষেত্রে ওই মায়েদের উদ্দেশ্যে কি বলবেন যে তারা এই কমিউনিকেশনটা যদি আরো ডিপ হয়, তারাও কিন্তু সবকিছু থেকে কিন্তু ফলপ্রসূ হয়। তো সেই ক্ষেত্রে কি বলবেন নাহার আপু? আসলে আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলো প্রশ্ন আছে। একটা যেমন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো হয়েছে অনেক জায়গায়, এবং আমি যখন ধানমন্ডিতে প্র্যাকটিস করেছি অনেক বাচ্চারাই আমার কাছে আসতো। তো ওরা দেখি এরকম রুম ভাড়া করে বা ফ্ল্যাট ভাড়া করে কয়েকজন করে থাকে। এখন সবাই তো এত ম্যাচিউর না, তাই না? অনেক রকম বাচ্চা আছে এখানে। তো আর প্যারেন্টসরা তো যেমন খুলনা, বরিশাল, চিটাগাং অনেক রিমোট এরিয়ার থেকে পাঠিয়েছে। ওরা তো ওখানে যেহেতু পড়ার সুযোগ নাই, না পাঠিয়েও পারে না, সে পাঠিয়ে দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে কিছু প্যারেন্টস আছে অ্যালার্ট থাকে, কিন্তু অনেক প্যারেন্টস কিন্তু এতটা বোঝেও না। এবং আমার কাছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট মনে হয় যে মাদার খুব একটু এডুকেটেড হলে ভালো হয়। মায়েদের শিক্ষাটা খুবই দরকার। আমার মনে হয় বাবার চাইতে মায়ের শিক্ষা বেশি দরকার। মাই বাচ্চাকে পড়াশোনা, তাকে দেখাশোনা, তার গাইড সবসময় মাই হয়। এবং মা যদি ওইভাবে না বোঝে, অনেক কিছু কিন্তু বুঝতে পারে না। আমি তো অনেক প্রায় 30 বছরের বেশি রুগী দেখছি, এবং টিন এজ, তার চেয়ে বড়, তার চেয়ে মাঝারি, সব রকম বাচ্চাই আমি হ্যান্ডেল করি। এবং আমি দেখি যে অনেক মারা একদম অনেক কিছুই বুঝতে পারে না। যেমন আমার সামনেই হয়তো বলবে যে এটা করেছে, ওটা করেছে, রাত জাগে, ফেসবুক করে সারাদিন, পড়ে না, এরকম। তখন আমি খালি চোখে ইশারা দেই যে আমার সামনে এটা বলা যাবে না, কারণ আমি তো ওকে কিছু পরামর্শ দিব, কিন্তু সেটা যদি আমার সামনে, আমাকে একটা শত্রু করে ফেলা হচ্ছে ওর সামনে কথা বলে, তখন আমি ইশারা দিই যে এগুলো আমি পরে আলোচনা করব। তো আমি মাকে বাইরে বসতে বলি ওয়েটিং রুমে, এবং আমি বলি যে আমি বাচ্চার সাথে কথা বলবো। তো আমি বুঝাই, কিন্তু আমি যদি ওকে বোঝানোর আগেই যদি মা এরকম হয়ে যায়, আমার সাথে একটা গ্যাপ হয়ে যাচ্ছে রুগীর সাথে, এবং এটা এত কমন হয়েছে এখন, সারাক্ষণ এটা শুনতে হয়। যেমন অনেক ব্রণ হচ্ছে, অনেক চুল পড়ে যাচ্ছে। তা ব্রণ কেন হচ্ছে? যে তারা রাত জাগে, সবজি খায় না, পানি খায় না। এই শুনতে শুনতে আমি প্রতিদিন তো শুনতেছি, আর কি শুনবো, আর কি বলবো। মানে এখন এসেই কমপ্লেন, বাবা মা দুজনও আসে, অনেক সময় বাবা মা আসে বেশিরভাগই, এসেই এরকম টিনেজদেরকে নিয়ে প্রবলেমের কথা বলতে থাকে। তারপরে যারা হোস্টেলে থাকে বা এসে থাকে, ওদের তো আরও দূরে থাকে, এটা দেখারও সুযোগ নাই। এবং তারা কি খাচ্ছে না খাচ্ছে, কোথায় ঘুরছে, কখন বাড়িতে ফিরছে, মানে রুমে ফিরছে, ফ্ল্যাটে, ওর তো কোনো গার্জিয়ান এখানে নাই। ও রুমে যারা থাকে তারাই গার্জিয়ান। তো এটা খুব রিস্কি মনে হয় আমার কাছে, যে আমাদের পরিবেশটা এতটা স্মার্ট না এখনো, অনেক অঘটনও ঘটে। সেজন্য আমার কাছে মনে হয় যে প্যারেন্টসরা যে পাঠাবে ঢাকায়, তো দূর এলাকার থেকে, যেমন এখন একটা সমস্যা, তারা কিভাবে যাবে, কোথায় থাকবে, এটারও কোনো ঠিক ঠিকানা নাই, সব রাস্তা বন্ধ, তাই না? যাবে কিভাবে, এগুলা অনেক কিছু তাদেরকে ভাবতে হবে। এবং আমার কাছে মনে হয় যদি পসিবল হয়, সব এলাকাতেই কিন্তু অনেক ইউনিভার্সিটি কলেজ আছে, এবং কলেজেও আজকাল দেখা যাচ্ছে গ্র্যাজুয়েশন করা যায়, মানে একটু বড় হোক তারপরে পাঠানো যায়, বা ওখানেও পড়ার কাছাকাছি ঢাকাতেই পাঠাতে হবে এমন তো কোনো কথা নাই। বেশিরভাগই টেন্ডেন্সি কি ঢাকায় পাঠিয়ে দিবে। ঢাকায় পাঠালেই, সব প্রাইভেট ইউনিভার্সিটিরও এমন আহামরি কিছু না, অনেক জায়গায় কিছুই পড়াশোনা হয়তো হয় না, অনেক টাকাও খরচ হয়, কিন্তু সেটা কি তারা নিজের এলাকায় পারে না? খুলনার বাচ্চা খুলনায় পড়ুক, বরিশালের বাচ্চা বরিশালেই পড়ুক, চিটাগাংয়েরটা
পড়ুক, এরকম অনেক এলাকায় কিন্তু ভালো ভালো কলেজে নিয়ে এবং তোমার কন্ট্রোলে থাকলো, বাচ্চা তো আমার হাতের কাছে থাকতে হবে, আমি যাতে তাকে ফলো করতে পারি। এবং এই বয়সটা খুবই খারাপ। এখন যদি আমি ওকে ছেড়ে দেই, এরকম ঢাকায় একটা বিদেশের মতো ডর্মে থাকে যেরকম ওরা, তো আমি তো এরকম, ওরা তো 18 বছরেই বাড়ি থেকে চলে যাচ্ছে, কিন্তু আমার দেশ তো সেটা হয়নি, আমরা তো সেটা চাচ্ছি না, তাই না? আমরা চাচ্ছি যে আমার বাচ্চা আমার কাছে থাকবে, আমাকে দেখবে, আমি ওকে দেখবো, এরকম একটা সম্পর্ক আমাদের এখনো আছে, কিন্তু এই বন্ডিংটা কিন্তু বাইরে নাই। তো ওদের বাচ্চারা যেভাবে 18 বছর হলে চলেছে, আমি তো সেটা পারি না। আমি ইন্টার পাস করলে কেন পাঠিয়ে দিব ওকে? ম্যাট্রিক পাস করে দেখা যায় কলেজে পর্যন্ত অনেক আছে, যে আমি ফার্মগেটে প্র্যাকটিস করেছি, অনেক রুগী আসতো আমার কাছে, ওরা এরকম মেয়েরা থাকে হলিক্রসে পড়ছে বা তেজগাঁতে পড়ছে, হোস্টেলে থাকে, একা একাই থাকে এরকম, বা বাসা ভাড়া করে থাকে, কিন্তু ওই বাচ্চা কি নিজেকে গাইড করতে পারবে? ওই বাচ্চা কি সব ঠিক থাকবে? দেখা যাচ্ছে মোর দেন 50%ই নষ্ট হয়ে যাচ্ছে, তাদের রেজাল্টও ভালো হচ্ছে না, এবং এগুলা নিয়ে প্যারেন্টসরা কথাও বলতে পারছে না, খুবই তারা রাগ হয়ে যায়, বাড়িতে একদম মারামারি কাটাকাটি হয়ে যাচ্ছে, এইসব কথা কোনো কিছু অ্যালাই করতে পারে না। এবং ওরা মনে করে কি, বাবা মা অনেক আছে যে অতটা এডুকেটেডও নাই, ওরা মনে করে আমরা অনেক লেখাপড়া শিখে ফেলেছি, আমাদেরকে ওদের শেখানোর কিছু নাই, এরকম ধরনেরও কথা শুনি আমি। আমার এগুলো বাস্তব অভিজ্ঞতা, আমি সারাক্ষণ দেখি, প্রতিদিনের পেশেন্ট দেখতে দেখতে আমার এত এক্সপিরিয়েন্স হয়েছে যে এগুলোর ব্যাপারে খুবই খারাপ লাগে যে কিভাবে দিন বদলাচ্ছে। আমরা ডিজিটাল হয়ে যাচ্ছি, আমরা অনেক চেঞ্জ আসছে, কিন্তু আমরা তো কোপ করতে হবে এটার সাথে, তাই না? আমরা মানে এত দ্রুত স্মার্ট হয়ে গেছি, দ্রুত স্মার্ট হওয়াতে এটার সাথে আমরা মিলাতে পারছি না, এটা আমাদের মনে হচ্ছে বড় সমস্যা। স্মার্ট হলেও আসলে সব জেনারেশনকেও তো সেভাবে করে এডুকেটেড হতে হবে। আমরা স্মার্ট হয়ে গেলাম তাহলে তো আসলে নাহার আপু, আমরা আবার আসছি আপনার কাছ থেকে। খুব গুরুত্বপূর্ণ আসলে একটা জিনিস আমরা জানতে পারছি, মানে শিখতে পারছি, আসলে প্যারেন্টসদের প্রতিও আসলে কিছু দায়বদ্ধতা থাকে। আমাদের একটা ছোট্ট বিরতির সময় এসেছে দর্শক, অনেক কিছু আসলে শিখতে পারছি, জানতে পারছি। আপনারাও আমাদের সাথে আপনাদের মনের কথাগুলো, মনোভাব শেয়ার করতে পারেন মোবাইল ফোনের মাধ্যমে। আজকে যাচ্ছি একটা বিরতিতে, এখনই ফিরছি। দর্শক, চলছে নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। দুজন অতিথি আছেন আমাদের সাথে, চমৎকার দুজন, আপন আপা এবং নাহার আপা, ডক্টর নাহার এবং আপন আপা। আপন আপার কাছে চলে যাব। আপন আপা, আপনার তো একটা কবিতার বইও বের হয়েছে 2017-18-2018-তে। কবিতার সেখান থেকে আমাদেরকে একটু কবিতা শোনাবেন, এবং আপনার বইটার নাম কি সেটা নিয়ে আমাদেরকে একটু বলবেন। আমার কবিতার বই সীমাবদ্ধতা, এটা বের হয়েছিল 2018-তে বইমেলাতে। তো ওই কবিতার বই থেকে আমি মনে হয় না পড়তে পারবো, কারণ আমার কাছে এটা নেই। আমি তো আর নিজের কবিতা ওরকম মুখস্থ করে রাখতে পারিনি। তো আমার কিছু লেখা আছে, ওখান থেকে আমি একটা পড়ে শোনাচ্ছি। কবিতা লেখাটাও একটা ব্যাপার। কবিতার লেখা, আমি লেখা শুরু করি, টুকটাক লিখতাম, কিন্তু আমার লেখাটা শুরু হয়ে গেছে আমি যখন থেকে একা, আমার কথাগুলি বলার কেউ নাই, তখন থেকে আমি করতাম কি, নিজে লিখতাম। মানে যা কথা আমি যেমন করে বলি, ওই কথাগুলিকে একটু ছন্দে ছন্দে লিখতাম। তো এরকম করে লিখতে লিখতে একটা টাইমে আমার বড় ছেলে কীর্তি বলল যে, আম্মু তুমি তো লিখো, লেখাগুলি তুমি ফেসবুকে দিলেই পারো, নোট করে লেখো, তাহলে তোমার এটা সবাই দেখবে, তোমার কাছে ভালো লাগবে। ওই তখন থেকে ওই বাচ্চারাই কিন্তু, আমি যখন ওদেরকে কোনো অনুপ্রেরণা দেই কোনো কাজে, ওরাও কিন্তু তখন মা বাবাকেও বলে যে এটা করো, তাহলে তোমার ভালো লাগবে। এবং ওদের ওইখান থেকেই আমার মানে এসে করা। আমি খুবই সহজ ভাষায় লিখি, অত ওরকম করে লিখতে পারি না। তো একটা ছোট্ট একটা কথা কবিতা লিখছি, যেটা এখনকার পরিবেশের সাথে প্রাসঙ্গিক। ভালোবাসা। হারিয়ে যাওয়া মানুষের অনেক দীর্ঘ ফর্দ আছে আমার কাছে, তবে কাছে থাকা পাশে থাকা মানুষগুলির ফর্দটাও নেহাত কম দীর্ঘ নয়। তাই তো ভালো থাকি আমি, ভালোবাসায় সিক্ত হয়ে প্রতিদিন নতুন করে প্রাণ খুলে হাসতে শেখায়, প্রতিটি মুহূর্ত নিজেকে ভালোবেসে বাঁচতে শেখায়। সেই কাছে থাকা পাশে থাকা মানুষগুলো, নিরন্তর ভালোবাসা ও শুভকামনা তাদের জন্য। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, মন ছুঁয়ে যায়, অনেক সুন্দর। নাহার আপুর কাছে যাব। নাহার আপু, আপনারও মনে হয় একটা বই আছে 2022 সালে। আমাদের একটা ফোন কল এসেছে, দর্শক আমাদের একটা ফোন কল এসেছে, আমরা আগে ফোনটা রিসিভ করতে চাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ আপু, ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। ভালো আছেন? জি ভালো আছি। আপনার নামটা বলবেন এবং বলেন আমাদের সাথে।
হ্যাঁ, আমি হচ্ছে সাজিয়া। জি, জুমের সাজিয়া আপু। আচ্ছা, হ্যাঁ আপু। হ্যাঁ, আজকে তো ইন্টারনেট নাই দেখে আমরা আপনাদেরকে মিস করছি। কেমন লাগছে একটু শেয়ার করবেন আমাদের সাথে? হ্যাঁ, এভাবেও জয়েন করলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে খুব সুন্দর দুজন অতিথি আছে, তাদের উদ্দেশ্যে কি কিছু বলতে চাচ্ছেন সাজিয়া আপু? হ্যাঁ, স্টুডিওর আপুদেরকে অনেক শুভেচ্ছা। খুব ভালো লাগছে, আমি প্রোগ্রামটা দেখতেছি, যদিও জুমটাকে খুব মিস করছি। আপুদের কথাগুলি শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। জি, নাহার আপু আপনার বইটা নিয়ে বলবেন একটু। 2022 সালের 21শে বইমেলায় প্রকাশিত হয় আপনার বইটা। জি, এই বই নিয়ে একটু বলবেন। আমি 1984 সালে জাপান যাই এবং 5 বছর থাকি পিএইচডি করার জন্য আমার হাজব্যান্ডের সঙ্গে। তো আমি 89-এ ফিরে আসি, কিন্তু জাপানে থাকার সময় অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। এটা ঠিক ভ্রমণ কাহিনী না। আমি জাপানের যেমন এডুকেশন সিস্টেম, হেলথ কেয়ার সিস্টেম, ওদের খাওয়া দাওয়া, বিয়ে শাদী, যেগুলো আমি দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে এবং অনেক শিক্ষামূলক আছে। ওরা একটা প্রাচীন জাতি এবং খুবই সভ্য একটা জাতি। আমি অনেক দেশে গিয়েছি, কিন্তু আমার কাছে জাপান এখনও বেস্ট মনে হয়, যে এত হাম্বল, এত ভদ্র, এত শান্ত, এরকম মানুষ দেখা যায় না। আর এত বিনয়ী, মানে একদম অন্য। আপনি যে প্রতিশ্রুতির কথা বললাম, সেটা ওরা বলবে ইয়াকসুকু মানে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি। বলবে কি ইয়াকসুকু করবো না, মানে প্রমিস করবো না। প্রমিস করলে সেটা রাখতে হবে, মানে এত স্ট্রিক্টলি প্রমিস করবে না। প্রমিস করলে হাজির হবেই, ওখানে যেতেই হবে, ওকে দিতেই হবে, এরকম ধরনের ওদের প্রমিসটা আর কি। আমরা কিন্তু বলি যে দিব, পরে ভুলে যাই, কিন্তু ওরা কিন্তু প্রমিস মানে ইয়াকসুকু মানে খুব স্ট্রংলি এটা বলে আর কি। তো এই কথাটা আমার খুব ভালো লাগতো। অনেক কিছু ওদের মধ্যে এরকম আছে। তো আমার আব্বা বলতেন যে তুমি ওখানে যে আছো, তুমি ডেইলি ডায়েরি লিখবা। ডায়েরি লিখলে আমি একটু লেখালেখি পছন্দ করতাম। স্কুল কলেজে রচনা লেখা বা ডিবেট স্পিচ করা এগুলো করতাম। তো বলতো যে, কিন্তু আমি সময় পেতাম না, এত ব্যস্ত থাকতে হতো। জাপানিজ লাইফ তো খুবই টাফ। সকালে বেরিয়ে মানে বাচ্চাকে ডেকে আরে দিতাম, তারপরে আমি হসপিটালে গেলাম, ওখান থেকে ফিরতে সন্ধ্যা, বাচ্চাকে নিয়ে বাসায় আসলাম, কোনো সময় নেই। আবার খাওয়া দাওয়া রান্না সব নিজে। আমি বললাম আব্বা আমি তো সময় পাই না। কিন্তু পরে আমার মনে হয় আসলে ডায়েরি লেখা উচিত ছিল, কিন্তু লিখি নাই। পরে আব্বার কাছে আমার অনেকগুলো চিঠি ছিল। আব্বা বলতেন কি, আমি চিঠিগুলো দিয়ে আমি অনেক কিছু লিখতাম। আমি ওখানে বসে, আমার আব্বা আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো সব ঘটনা লিখতাম, আজকে এই জায়গাটায় গিয়েছি এরকম। তো 2002 সালে আব্বা মারা যান, কিন্তু চিঠি পরে আর পাইনি। তো আমি 89-এ চলে এসেছি, চিঠিগুলো আর খুঁজে পাইনি। পরে আমি কোভিডের সময় কেমন জানি না বসে থাকলাম, হসপিটালে যেতে পারি না, সেন্ট্রাল হসপিটালে বসতাম, বাসায়ও রুগী নাই, একদম অলসের মতো থাকাটা পছন্দ। ছাদ বাগান টাগান করেও দেখি সময় কাটে না। পরে হঠাৎ মাথায় আসলো যে আমি জাপানের স্মৃতিচারণ করব। আমি এটা 20 সালে শুরু করি। আস্তে আস্তে করে ফেসবুকে দিতাম, আমার বন্ধু বান্ধবরা বললো খুব সুন্দর, আমরা অনেক কিছু জানছি, এত ভালো লাগছে, আরও লেখো। তো ওই করতেই বই হয়ে গেল। আসলে শুরু করলেই শেষ হয়। যে কোনো কিছু টু স্টার্ট ইজ হাফ ডান বলে, মানে শুরুটাই আসল। তো এই জন্য যখন শুরু করে ফেললাম এবং ভালো লাগলো যে এটা একটা বই আকার দিতে পারলাম, এবং কালার করা হয়েছে, একটু এক্সপেন্সিভ হয়েছে, সেই জন্য ভালো পেপারস দিতে হয়েছে। তো এটাতে আমি যেমন কি জাপানে যাওয়ার থেকে শুরু করে একদম ডিগ্রি নিয়ে ফেরত আসা পর্যন্ত, এবং ওখানে হেলথ কেয়ার কীভাবে হয়, কি সিস্টেম, পড়াশোনাটা কীভাবে একদম 0 ক্লাস থেকে কীভাবে হয়, ডে কেয়ারে যে আমার বাচ্চা ছিল সেখানে কীরকম এক্সপিরিয়েন্স হয়েছে, এরকম অনেকগুলো পর্ব করে আমি আলাদা আলাদা করে লিখেছি, যে মোটামুটি পছন্দ করেছে। এটা রকমারি.com-এ বইটা পাওয়া যাচ্ছে। তো আমার মনে হয় যারা পড়বে অনেক কিছু শেখারও আছে, আর জানতেও পারবে, ভালো লাগবে। খুব সুন্দর। নাহার আপু, আপনার বইটা মোড়কটা দেখাবেন আমাদের? বইটা আপনার জন্য এনে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আমার দেখা জাপান, খুব সুন্দর মোড়ক এবং আমার দেখা জাপান। আপনারাও এটা রকমারি.com-এ পেয়ে যাবেন এই বইটা, এবং অনেক ধন্যবাদ আমার জন্য এই বইটা উপহার হিসেবে নিয়ে আসার জন্য। দর্শক, আপনারা মোবাইলের নাম্বারের মাধ্যমে আমাদের সাথে সরাসরি ফোন দিতে পারেন এবং আপনাদের মতামত জানাতে পারেন। আমরা আজকে কথা বলছি অঙ্গীকারী প্রতিশ্রুতিবদ্ধ। সো জীবনটাই আসলে একটা প্রতিশ্রুতি, যেটা নাহার আপু বলছিলেন যে প্রতিশ্রুতি কিন্তু ইটস এ বিগ কমিটমেন্ট। যদি কোনোখানে যদি আমরা একটা বলে দিই, হ্যাঁ, তো সেটার একটা গভীরত্ব আছে, সেটা বুঝেই বলা উচিত এবং সেটা রাখা উচিত। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়ে এসেছে। এটাও প্রতিশ্রুতি দিচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই ফিরছি, সাথে থাকুন।
দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা। নেক্সাস লেডিস ক্লাবের আজকের আড্ডা। কিছুক্ষণ আগে আমাদের মোবাইল ফোনের মাধ্যমে আমাদের একজন আপু জয়েন করেছিলেন, সাজি আপু, এবং আমরা জানতে পারলাম আজকে তার বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা। এভাবে করে কিন্তু আপনারা আমাদের সাথে কাছাকাছি আরও আসতে পারেন, আপনারা আমাদের সাথে ফোন দিতে পারেন। এবং চমৎকার স্টুডিওতে দুজন অতিথি আছেন যাদের সাথে কথা বলে এত ভালো লাগছে, এত কিছু জানা যায়, এত কিছু জানছি, শিখছি। আপু আপনার কাছে একটু প্রশ্ন করব। দেশটা তো আমাদের, দেশের প্রতি ভালোবাসাটাও আমাদের, দেশের যদি উন্নতি হয় আমাদেরই উন্নতি, দেশের যদি কোনো ক্ষতি হয় আসলে দায়ভারটাও আমাদের, ক্ষতিটাও আমাদের। তো দেশের প্রতি এই যে কারেন্ট সময়ে আমাদের দেশে কিছু ধরনের গভীরতা হচ্ছে, কিন্তু ইনশাল্লাহ আবার সুন্দর একটা দেশ, মানে সুন্দরই আছে, আরও শান্তিময় হয়ে উঠবে। সেক্ষেত্রে আপনি মানে দেশের প্রতি ভালোবাসাটা মাঝে মাঝে, সবার প্রতি ভালোবাসাটাই মাঝে মাঝে আবার একটু জাগ্রত করতে হয়। ধরেন আপনার সাথে আপনার ছেলে মেয়ের ভালোবাসা সবসময় আছে, কিন্তু তারপরও কিন্তু বাচ্চাটাকে মাঝে মাঝে বলতে হয় আই লাভ ইউ বাবা, হ্যাঁ আই লাভ ইউ মা। সেরকম দেশের ভালোবাসাটাকেও কিন্তু মাঝে মাঝে আরেকবার একটু জাগ্রত করতে হয়। সেই হিসেবে আপনি কি বলবেন? আসলে দেশ আমার কাছে অন্য জিনিস, এবং আমি আমার বাচ্চাদেরকে যখন গল্প শোনাতাম ছোটবেলায়, আমি ওদেরকে সবসময় গল্প শুনিয়েছি। আমার মনে হয় প্রত্যেকটা মাকেই উচিত গল্প বলা, তাইলে বাচ্চার কথা বলার এটাও বাড়ে যখন কথা শিখে। এবং আমি ওদেরকে প্রথমে যেটা শিখাতাম সেটা হলো তোমাদের দুটা মা, একটা দেশ, একটা আমি। এই ছোট থেকেই ওরা জানে যে দেশও ওদের একটা মা। তো আমি দেশকে আসলে আমি বলতে পারবো না, আমি দেশকে জানি না, অনেকের মতো হয়তো ভালোবাসতে পারি না, কিন্তু আমি আমার মতো করে ভালোবাসি। দেশ আমার কাছে একেবারেই অন্য জিনিস। আমার কাছে মনে হয় যে এটার সাথে কোনো রকমের কম্প্রোমাইজ চলে না। হতে পারে আমার দেশে কিছু নাই, কিছু দিতে পারে না, আমার কথা আমি কতটুকু দিচ্ছি আমার দেশকে, আমি কতটুকু দিচ্ছি, আমার বাবা মার প্রতি যেমন দায়িত্ব আছে, আমার ছেলে মেয়ের প্রতি যেমন দায়িত্ব আছে, আমার দেশের প্রতিও কিছু দায়িত্ব আছে। আমি দিব, তারপরে আমি নামার চিন্তা করব যে আমি পাচ্ছি কতটুকু। এভাবে করে আমার কাছে মনে হয় যে দেশ আগে, সবার আগে দেশ। মাতৃভূমি কেন তাইলে, মায়ের মতোই তো দেশটা, ঠিক না? আর সবচেয়ে বড় কথা যে আমার ছোট থেকে আমার এই জিনিসটা মনে হতো, আমরা যখন অ্যাসেম্বলিতে গান করতাম আমার সোনার বাংলা, আমার এখনো মনে হয় যে লোমটা দাঁড়িয়ে যায়, যে মানে এত সুন্দর গান আমার মনে হয় কোথাও নাই, আমাদের দেশের মতো এত সুন্দর গান কোথাও নাই, এত সুন্দর কিছু নাই। এবং এত জুসি আমাদের সমস্ত খাবারগুলি, হাজার দুনিয়ার খাবার খাও, কিন্তু আমার দেশের মতো এত রসালো খাবার কোথাও নাই। একটা ফোন কল এসেছে আমাদের কাছে। দর্শক, আমি আমাদের সরাসরি একটা ফোন কল এসেছে, আমি সেটাতে সংযুক্ত হব। হ্যালো, আসসালামু আলাইকুম। ও রুমা আপু, কেমন আছেন? থ্যাংক ইউ জয়েন করার জন্য। কেমন লাগছে আমাদের দুজন যে চমৎকার অতিথি আছেন তাদের কথা শুনে? আমি আসলে নাম্বারটা কালেক্ট করে ফোন দিলাম, ভিডিও দেখতে পাচ্ছি না, এই মুহূর্তে আমাদের ডিশ নাই। জি, নাম্বার কালেক্ট করে কথা বললাম যে কথা বললেও ভালো লাগবে। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনারা আসলে আপনারা আছেন দেখে আমরা আছি, সত্যি বলতে। টিভি দেখতে পাচ্ছেন না ঠিক মতো, তারপরে যে নাম্বারটা জোগাড় করে আপনি আমাদের কাছে এসেছেন, এটাতেই খুবই ভালো লাগছে। রুমাপু সবসময় আমাদের সাথে এভাবে করেই থেকেন। আমি একটু কথা বলছিলাম আপুর সাথে। নাহার আপু, আপনার কাছেও সেম জিনিসটাই জানতে চাবো যে দেশপ্রেম, এটা কিন্তু মা হিসেবে আপনার দায়িত্ব যে নিজেদের সন্তানকে দেশটাকে সুন্দর করে পরিচয় দেয়া। দেশপ্রেমটা তো তাদের ভিতর মানে আছে, বারবার সেই জাগ্রত করাটাও। তো সেক্ষেত্রে আপনি কিভাবে আপনার সন্তানদের প্রতি মধ্যে যে দেশপ্রেমটা এনেছেন, কিভাবে করে সেটা জাগ্রত করেন? আমরা যখন পড়া শেষ করি তো আমার প্রফেসর সবসময় বলতো ওই দেশে গিয়ে কি করবে তুমি। তো 89 খুব খারাপ অবস্থা ছিল দেশের, বন্যা টন্যা এইসবের কথা বলতো, তারপর অরাজকতা ছিল, সিচুয়েশনটা পলিটিক্যালি খারাপ ছিল, দেশে ফিরে তুমি কি করবে, তুমি এখানে থেকে যাও। আমাকে চাইতো যে ওখানে টিচার করবে, আমি অনেক কাজ শিখেছি, এগুলা ছাত্রদেরকে পড়াবো। আমি বলতাম না, আমাকে দেশে যেতে হবে, এখানে অনেক কত ডাক্তার আছে, আমার দেশে তো নাই, আমাকে অনেক রুগী আছে মহিলা, ওদেরকে আমার সেবা দিতে হবে। মানে আমি
25 তারিখে আমাদের কনভোকেশন হয়েছে, আমি 29 তারিখে ফার্স্ট অ্যাভেলেবেল ফ্লাইট ধরেছি এবং দ্রুত চলে এসেছি। আমার মেয়েকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, কারণ ওখানে আমার প্যারেন্টস গিয়েছিল ছেলে হওয়ার সময়, বললো যে ও তো জাপানি ছাড়া কিছু পারে না, বাংলা ইংলিশ কিছুই পারে না, পরে ওকে তুমি স্কুলে ভর্তি করবে কীভাবে। 1.5 বছর আগে নিয়ে চলে গেছে, তো 1.5 বছর আমাকে ছেড়েছিল। আমরা একদম অস্থির ছিলাম কখন মেয়েকে মিট করবো, কথাটা তো বলতাম প্রতি সপ্তাহে। তারপরে দেশে ফিরে আসলাম ওই জন্যই যে দেশকে সেবা দিতে হবে। আমাদের সাথে যারা পিএইচডি করেছে অনেকেই অস্ট্রেলিয়া গেছে, কানাডা গেছে পোস্ট ডক্টরেট করার জন্য, ইউএসএ তো অনেকেই গেছে, এবং আমাদের অফার ছিল দুজনেরই, আমরা ওগুলা অ্যাভেল করি নেই। আমি বলছি না আমরা দেশে চলে যাব। তা দেশে এসে হয়রানি হয়েছে, দেশে তো অনেক রকম হয়রানি হয়, চাকরির ক্ষেত্রে ক্ষেত্রে সরকারি চাকরিতে আবার ঢুকা করা অনেক ঝামেলা হয়েছে। তারপরেও বলবো যে দেশেই ভালো, এবং এই যে দেশে যে সার্ভিস দিতে পেরেছি, দেশকে ভালোবেসেছি, থেকেছি, এটা আমার কাছে বিরাট পাওয়া। এবং অনেক কিছুই করতে পারি নাই, কিন্তু তারপরেও আমি যেই কয়জনকে দেখতে পেরেছি, যেই কয়জন আমাকে দেখিয়ে ভালো হয়েছে এবং আমাকে দোয়া করেছে, এটা আমি খুবই বিরাট একটা অর্জন মনে করি। এবং দেশে থাকলেই দেশের জন্য করাটা সহজ হয়। চেষ্টা করি যে কিভাবে কি করা যায়। যেমন আমি ছোট্ট একটা বাচ্চাদের স্কুল করছি এখন, তো দেখি বাচ্চাগুলো এই যে রাস্তায় রাস্তায় ঘুরে, মারা সকালে বের হয় সন্ধ্যায় যায়, এবং স্কুলে যে আসে সেটা ওদের খাবার নাস্তাও খেয়ে আসে না, ওরা ঘুমিয়ে থাকে। অনেক সময় বলে কি ম্যাম আমি তো উঠতে পারি নেই, আমাকে কেউ উঠায় নেই, তো মা তো ভোরে চলে গেছে কাজে, ওরা 8টার সময় স্কুলে আসবে। তাই ছোট হলেও চেষ্টা করি, এটাও একটা মনে করি এইভাবে যদি সবাই, আমি যদি গ্যারেজেও করে 10জন করেও বাচ্চা পড়াতো, তাহলেও কিন্তু নিকেতনে দেখা যায় হাজার হাজার বাচ্চা হয়ে যেত। কিন্তু সবাই বলে খুব ভালো কাজ করছেন, কিন্তু সবাই করতে হবে, আমি একা করলে তো কিছুই হবে না, আমি 3জন বাচ্চা করলে কি হবে। তো দেশের সবাই চেষ্টা করি। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি কোনো শান্তির বার্তা যদি একটু 2 লাইনে যদি বলতে চান, যে আমাদের এখনকার সিচুয়েশনে ইনশাআল্লাহ শান্তি হচ্ছে সবকিছুর সলিউশন, 1 লাইনে যদি কিছু সংক্ষেপে বলতে চান। আমরা আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শান্তি হলো যে আমরা সবাই দেশকে ভালোবাসি, এখনকার সিচুয়েশন যেটা, আমরা একটু ধৈর্য ধরি, আমার মনে হয় যে সব ঠিক হয়ে যাবে আসলে ইনশাআল্লাহ। দর্শক, চমৎকার আড্ডা দিলাম, এবং আমি খুবই সৌভাগ্যবান, আমি আপন আপা এবং নাহার আপা, ডক্টর নাহার, ওনাদের দুজনকে আজকে পেয়েছি। এরকম একটা সময়ে আমরা একটু বাইরে যেতেও, হয়তো ঘরের বাইরে যেতেও আজকে একটু আমরা আগে ভেবে নিচ্ছি, একটু সমস্যাই হচ্ছে, কিন্তু তার মধ্যেও আমরা স্টুডিওতে এত চমৎকার দুজনকে পেয়েছি এবং এত সুন্দর আড্ডা দিলাম। আমরা সবাই খুবই শান্তিপ্রিয় মানুষ, এবং আমরা আসলে সবাই ভালো মানুষ। মাঝে মাঝে মানুষ তো, আমরা আসলে মানুষের ভিতর অনেক সময় চেতনা আসে, অনেক সময় রাগান্বিত হই, কিন্তু আমরা দিন শেষে সবাই ভালো হতে চাই, এবং আমরা যদি সবাইকে ভালো ভাবি, সবাই ভালোভাবে থাকতেও পারি। আমরা চাই আমাদের দেশটা এরকমই সুন্দর আছে, এমনই সুন্দর থাকুক। আমাদের সন্তানরা আসলেই তারা অনেকই নির্মম, আমরা সবাই মিলে যেন সুন্দর বাংলাদেশটাকে এভাবে করেই ধরে রাখতে পারি, এই কামনায় আজকে আমরা শেষ করছি আমাদের আড্ডা। কালকে আবার চলে আসবো ইনশাল্লাহ সুন্দর অতিথি নিয়ে, সুন্দর বিষয় নিয়ে। নেক্সাস টেলিভিশনের সাথে আছেন, সাথেই থাকবেন, আপনাদের জন্যই আমরা আছি। সবাইকে আল্লাহ হাফেজ।